শুনছেন শ্রী সৌরভ দাসের কলমে 13th আওয়ার টেলসের নিবেদন প্রাচীন বাইবেল। সৌরভ দাসের জন্ম 1990 খ্রিস্টাব্দের 2রা জুন। বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতকতা লাভ করার পরে তিনি ইতিহাস নিয়ে মাস্টার্স করেছেন। চক্ষু হাসপাতালে কর্মরত থাকার পাশাপাশি তিনি শিক্ষকতা ও লেখালেখিও করে থাকেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র আদিত্য চ্যাটার্জির মাধ্যমে লেখক যে অনেকটা নিজেকেই তুলে ধরেছেন সে কথা বলাই বাহুল্য। লেখককে অসংখ্য ধন্যবাদ তাঁর অপূর্ব সৃষ্টি আদিত্যদার গোয়েন্দা কাহিনী আমাদের শ্রোতা বন্ধুদের উপহার দেওয়ার জন্য। আজকের গল্প প্রাচীন বাইবেল আদিত্য অনু সিরিজের দ্বিতীয় গোয়েন্দা উপন্যাস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, পাশে থাকুন। In the beginning, God created the heaven and the earth. ফোনটা কেটে দেওয়ার পর আদিদা কথাগুলো বলল। আমাকে জিজ্ঞেস করলো, শনিবার বহরমপুর যাচ্ছি, তুই কি যাবি? এর আগে দু একবার আদিদার সাথে বেশ কিছু জায়গায় গেছি। ওর সাথে কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা খারাপ নয়, তাই আমিও আর না করলাম না। বললাম, সে বেশ, তো যাব। আদিদার বয়স হলো 25 আর আমার 18। আমার থেকে 7 বছরের বড় আর বড় মাসির ছেলে হওয়ায় আদিদা আমার কাছে বেশ সম্মানীয়। আদিদার পুরো নাম আদিত্য চ্যাটার্জি, নর্থ কলকাতার 4/1 বি হরিঘোষ স্ট্রিটের চ্যাটার্জি পরিবারের একমাত্র ওয়ারিশ। 3 বছর আগে ইংরেজিতে MA কমপ্লিট করেছে। গত 2 বছর ধরে প্রাইভেট গোয়েন্দার প্রশিক্ষণে ছিল, তা গত মাসেই সম্পূর্ণ হলো। আর আমি হলাম অনন্যা রায়। গত বছর উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে বঙ্গবাসী কলেজে ইতিহাস নিয়ে পড়ছি। সাসপেন্স ব্যাপারটা আমাকে খুব টানে, তাই তো সুযোগ পেলেই আদিদার সাথে জুড়ে পড়ি। গত 1 বছরে 2-3টে ছোটখাটো কেস যা সলভ করেছে সব কটাতেই আমি ছিলাম। শনিবার সকাল 7টাতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এখান থেকে আমরা লালগোলা প্যাসেঞ্জার করে বহরমপুর যাব। আদিদার কথায়, এইসব প্যাসেঞ্জার টাইপের ট্রেনে উঠে সিট পাওয়ার জন্য 1-8 ঘন্টা আগে আসাই ভালো। হ্যাঁ, আদিদার কথাটা কিন্তু ঠিকই। আমরা সিট তো পেলাম, কিন্তু অনেক খাটনি করে। যাই হোক, কষ্ট করে হলেও দুজনে জানলার ধারে মুখোমুখি সিটে বসতে পারলাম। 8:20 নাগাদ ট্রেনটা জোর একটা ভোঁ আওয়াজ করে শিয়ালদা স্টেশন ছাড়ল। আচ্ছা, আমরা বহরমপুর কেন যাচ্ছি? প্রশ্নটা সেদিন থেকেই মাথায় ঘুরছিল, যেদিন আদিদা বলল আমরা বহরমপুর যাব। যাই হোক, প্রশ্নটা আজ ট্রেনে বসে করেই ফেললাম। ওপার থেকে উত্তর আসলো, আমার কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক জয়ব্রত মুখোপাধ্যায়ের বাড়ি বহরমপুরে। আমরা ওনার বাড়িতেই যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা করতে যাব, আমরা কেন? কারণটা আমিও জানি না, স্যার আমাকে সেদিন ফোনে কিছু বলেননি, সেটা গিয়েই জানতে পারবো। আদিদা কথাগুলো বলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দিয়ে দিল। ট্রেন অলরেডি ব্যারাকপুর স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। ঘড়িতে তখন 9টা ছুঁই। আমরা ঠিক বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছালাম তখন প্রায় 12টা বেজে 15 মিনিট। এই স্টেশনেই প্রায় ট্রেনের সমস্ত যাত্রী নেমে গেল। স্টেশনটা বেশ বড়, মোট 3টে প্ল্যাটফর্ম আর 2টো ওভারব্রিজ, বেশ পরিষ্কারও বটে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে মেইন গেট থেকে বাইরে এসে একটা টোটো রিজার্ভ করলাম। টোটো চলতে শুরু করলো। আদিতা বলল, বুঝলি অনু, এই শহরটা না আমাকে খুব টানে। তা প্রায় 4-5 বার তো এসেইছি এখানে। এখান থেকে ঘন্টাখানেক দূরেই আছে প্রাচীন মুর্শিদাবাদের অনেক ইতিহাস। যখন বাংলা, বিহার আর উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ, তখন থেকেই এর জাঁকজমক শুরু। সময় হলে একদিন দেখিয়ে নিয়ে আসবো তোকে।
প্রায় 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে টোটো এসে দাঁড়ালো আয়েশবাগ চার মাথার মোড়ে। ঘড়িতে সময় দুপুর 1টা। আয়েশবাগের মোড়ে প্রায় 3.5 মিনিট অপেক্ষা করার পর একজন কালো মতো লম্বা ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি আদিত্য চ্যাটার্জি? আদিদা উত্তর দিল, হ্যাঁ। ভদ্রলোক বললেন, আমি শুভঙ্কর। জয়ব্রত স্যার আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে নিয়ে যেতে। আমরা শুভঙ্কর বাবুর সাথে সাথে হাঁটতে শুরু করলাম। পুরো 4 মিনিট আরও লাগলো স্যারের বাড়ি পৌঁছাতে। এক প্রকাণ্ড দ্বিতল বাড়ি দাঁড়িয়ে আছে অনেক ইতিহাস নিয়ে। তার চারিদিকটা মস্ত বাগান দিয়ে ঘেরা। এইরকম গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা বাগান বাড়ি থাকতে পারে তা দেখে আমরা দুজনেই অবাক হলাম। বাড়িটার চারদিকে প্রায় 1 মানুষ সমান উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। সামনের দিকে দেওয়ালের মাঝ বরাবর একটা প্রায় 6 ফুট উঁচু মস্ত লোহার গেট, যার ডান দিকে ইংরেজিতে লেখা মুখার্জি রেসিডেন্সি 1936। মানে আজ থেকে প্রায় 84 বছর আগে এই বাড়ি তৈরি হয়েছিল। আমরা তিনজনে গেট খুলে ভিতরে প্রবেশ করলাম। এমন কোনো ফুল গাছ নেই যা দেখতে পেলাম না। তাছাড়া বেশ কিছু আম, জাম, কাঁঠাল, নিম, এমনকি একটা দৈত্যাকার বট গাছও দেখতে পেলাম। বাড়ির ভিতরে প্রবেশ করতেই সামনে একটা বড় হল ঘর। সেখানেই একটা সোফার মধ্যে বসে আছেন 70-72 বছরের বৃদ্ধ। ইনি হলেন শ্রী জয়ব্রত মুখোপাধ্যায়। আদিদার সঙ্গে সঙ্গে স্যারের পায়ে প্রণাম করলো। আমিও স্যারকে প্রণাম করলাম। আদিত্য, কেমন আছিস? আসতে কোনো রকম অসুবিধা হয়নি তো তোদের? আদিদা মাথা নাড়ল। বেশ বয়স্ক হওয়া সত্ত্বেও স্যারের শরীরটা বেশ সবল বলেই মনে হলো, আর মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব বর্তমান। উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, আদিদার থেকে 3 ইঞ্চি মতো কম। চোখে মোটা ফ্রেমের বাইফোকাল চশমা, পরনে একটা হালকা রঙের কুর্তা আর পাজামা। আমরা স্যারের পাশে সোফাতে বসলাম। এ হচ্ছে অনন্যা রায়, আমার মাস্তুতো বোন। আদিদা স্যারকে আমার পরিচয় দিল। আমরা আগে থেকে শুভঙ্কর বাবুর পরিচয় ওনার নিজের মুখ থেকেই পেয়েছি। স্যার আরও ওনার ব্যাপারে জানালেন। শুভঙ্কর হচ্ছে আমার বাড়ির কেয়ারটেকার, সেক্রেটারি, সব কিছুই। এই পুরো বাড়ি, বাগান, সমস্ত হিসেবপত্র সব কিছুই ওর দায়িত্বে। আমার তো অনেক বয়স হলো, এখন আর আমার দ্বারা এত কিছু সামলানো যায় না। ওর বাবা বিশ্বনাথ জীবনের পুরোটা এই বাড়িতে কাটিয়েছে, আর এখন এই সমস্ত পুরো দায়িত্ব নিয়েই ও সামলায়। স্যারের কথা শেষ হতে হতেই একটা চাকর 4 গ্লাস শরবত আর কিছু মিষ্টি নিয়ে এসে আমাদের সামনের টেবিলে রেখে চলে গেল। এগুলো খেয়ে তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপর লাঞ্চ করে একটু জিরিয়ে নাও। বিকেলে বাগানে বসে গল্প হবে, আর তখনই বলবো তোমাকে এত জরুরিভাবে কেন ডেকে আনলাম। দুপুরের খাবারটা বেশ ভালোই আয়োজন করা হয়েছে। সরু চালের ছাড়া ছাড়া ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বোঁটা সমেত বেগুন ভাজা, কচি পাঁঠার ঝোল, কাঁচা আমের চাটনি আর শেষ পাতে দই ও মিষ্টি। খাওয়াটা বেশ ভালোই জমলো। ঘড়িতে 3:25। আমাদেরকে যে ঘরটা থাকার জন্য দেওয়া হয়েছে সেটা বেশ বড়। দোতলার উপরে দক্ষিণ দিকে 3 নম্বর ঘর। ঘরের সামনে একটা ঝুল বারান্দা। এই ঘরটা ছাড়া ডান দিক আর বাম দিক মিলিয়ে আরও মোট 4টে ঘর আছে। ওপরে কোনো হল ঘর নেই, কিন্তু প্রত্যেক ঘরের সাথেই একটা করে ঝুল বারান্দা আছে। নিচের তলায় আছে মোট 3টে ঘর আর একটা বড় হল ঘর। রান্নাঘরটা এই বাড়ির বাইরে, ঠিক গেট দিয়ে ঢুকে বাম হাতে। নিচের একটা ঘরে থাকে শুভঙ্কর বাবু আর চাকর বনমালী। দ্বিতীয় ঘর মানে মাঝখানের ঘরটায় থাকেন স্যার আর স্যারের সমস্ত বইপত্র। শেষের ঘরটা খালিই পড়ে থাকে। কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণ হলে তখন লোকজনের সংখ্যা বাড়ে, তখন ওই ঘরটাকে কাজে লাগানো হয়। জানি শোনো, এই জয়ব্রত স্যারের থেকে
অনেক কিছু শিখেছি আমি। বিশেষ করে কোনো কঠিন বিষয় কি করে অতি সহজ সরলভাবে বোঝানো যায় তাই ভদ্রলোক বেশ ভালোই জানেন। সেই 2010 সাল থেকে স্যারের সাথে পরিচয়। কলকাতায় একটা ছোট্ট এক কামরার ফ্ল্যাট নিয়ে স্যার থাকতেন। কোনো রকম চাকচিক্যও ছিল না। হ্যাঁ, তবে প্রতি শনিবার উনি কিন্তু বহরমপুরে চলে আসতেন, আবার সোমবার সকালে কলকাতায় ফিরে যেতেন। এখন বেশ বুঝতে পারছি আয়েশবাগের এই বাড়িটার এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে কলকাতার ওই ঘিঞ্জি পরিবেশে উনি কেন থাকতে পারতেন না। আদিদার কথাগুলো শুনতে শুনতে কখন যে ঘুম এসে গেছিল তা মনে নেই। আর এত জমিয়ে খাওয়া দাওয়ার পরে এত সুন্দর পরিবেশে ঘুম আসবেই বা না কেন? আদিদা যখন আমায় ডাকলো তখন ঘড়ির বড় কাঁটাটা 5টার ঘরে। কিরে, উঠে পড়, চল বাগানটা থেকে একটা রাউন্ড মেরে আসি। আমি 5 মিনিটের মধ্যে চট করে ফ্রেশ হয়ে আদিদার সাথে নিচে গেলাম। আকাশের সূর্যটা জাস্ট ডুব দেবে পশ্চিম দিকে। ডুবে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল তার একটা গোলাপি রঙিন আভা আকাশে মেলে ধরেছে। প্রত্যেক ছোট বড় গাছের পাতাগুলো এখনো বেশ চকমক করছে। বাড়ির পিছনে একটা বেশ বড় পুকুর, পুকুরের পাড়টা বাঁধানো। আদিদা বলল, বাড়িটা যত পুরনো, পুকুরের পাড়টা কিন্তু তত পুরনো নয়। আমি বললাম, কিভাবে বুঝলে? পুকুরের পাড়টা ভালো করে লক্ষ্য কর, দেখ কোনো অংশে কিন্তু কোনো রকম ভাঙা বা চোট খাওয়ার চিহ্ন নেই। আর বাড়িটা দেখেছিস তো, অনেক অংশেই ছোট বড় ভাঙা আর রং উঠে গেছে। আমরা দুজনে পুকুরের বাঁধানো পাড়ে পা ঝুলিয়ে বসলাম। আদিদা পকেট থেকে একটা গোল্ড ফ্লেক বার করে ধরিয়ে মুখে দিতেই, আগে বাবু আপনাদেরকে ডাকতেছেন। বলে চাকর বনমালী চলে গেল। আদিদা চট করে সিগারেটটা নিভিয়ে নিয়ে বলল, চল চল। বাগানের মাঝখানে কিছুটা খালি উঠোন, ছোট ছোট ঘাসে ঢাকা। দেখে বোঝা যাচ্ছে ঘাসগুলো নিয়মিত মাপ করে কাটা হয়। সেখানে একটা শতরঞ্চি পেতে জয়ব্রত স্যার আগে থেকেই বসে আছে। আরেকজন বেটে করে ভদ্রলোকও স্যারের সাথে বসে আছেন। ওনারও বয়স প্রায় স্যারের মতোই। আমরা পৌঁছাতে স্যার ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন অবিনাশ সরকার, আমার পাশেই থাকেন। ওই লাল বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটা ওনার বাড়ি। বলে স্যার তার হাতটা ডান দিকের একটা লাল একতলা বাড়ির দিকে তুলে ধরলেন। আদিদা ও আমি ভদ্রলোককে হাত জোর করে প্রণাম করলাম ও আমাদের পরিচয় দিলাম। বুঝলে অবিনাশ, আদিত্য কিন্তু বেশ ট্যালেন্টেড, তাই তো ওকে ডাকা। স্যার বললেন অবিনাশ বাবুর দিকে তাকিয়ে। হ্যাঁ স্যার, এইবার বলুন কি কারণে আমাকে আসতে বলেছেন? আচ্ছা আদিত্য, তোমার মনে পড়ে তোমাকে একটা বাইবেলের কথা বলেছিলাম, যেটা তোমার দেখার খুব ইচ্ছা ছিল? হ্যাঁ, সে মনে আছে বই কি, সেই হোলি এনশিয়েন্ট বাইবেল। হ্যাঁ, ঠিকই বলেছ। বাইবেলটা কিন্তু এখন আর আমার কাছে নেই। গত 4 দিন হয়ে গেল সেটা আমার ঘর থেকে চুরি হয়ে গেছে। 1878 সালে আমার ঠাকুরদা জমিদার শ্রী মণিমোহন মুখোপাধ্যায় সেটা পেয়েছিলেন। উনি বলেন এই হাউসম্যান উনার জন্মদিনে উনাকে এই উপহার হিসেবে দিয়েছিলেন বাইবেলটা। ই হাউসম্যান মানে আলফ্রেড এডওয়ার্ড হাউসম্যানের কথা বলছেন? উনি তো ইংল্যান্ডের বিখ্যাত কবি ছিলেন। আদিদা একটু অবাক হয়ে কথাগুলো বলল। স্যার আবার বলতে লাগলেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। প্রথমে যখন আমার ঠাকুরদা ওনার নামটা আমাকে বলেছিলেন, আমিও তোমার মতোই অবাক হয়েছিলাম। কিন্তু যখন বাইবেলটায় এই হাউসম্যানের নিজে হাতের লেখা অটোগ্রাফ দেখি, তখন বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। আমার ঠাকুরদার বাবা জমিদার শ্রী অবনীমোহন মুখোপাধ্যায়ের প্রচুর সম্পত্তি, জায়গা জমি ছিল, আর আমার ঠাকুরদা ছিল প্রচুর মেধাবী।
তাই ওনার ইচ্ছা ছিল ছেলেকে ইংরেজিতে উচ্চশিক্ষিত করার, যাতে তখনকার সাদা চামড়া মানে ব্রিটিশদের সাথে যেন কোনো অংশে কম না যায়। যা বলা তাই কথা। ছেলেকে জমি জায়গা বেচে পাঠিয়ে দিল সেন্ট জনস কলেজে, অক্সফোর্ডে। সময়টা ছিল 1877 সাল। সেখানে পরিচয় হয় হাউসম্যানের সাথে। উনি তার গৃহসঙ্গী ছিলেন। আমি আর আদিদা ব্যাপারটা এবার আরো বেশি মন দিয়ে শুনছিলাম, কারণ ব্যাপারটার সাথে একটা এত বড় বিখ্যাত কবির নাম জড়িয়েছিল। আর বাইবেলটাকে একবার হাতে নিয়ে দেখার ইচ্ছা আরো বেড়ে উঠছিল। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাইবেলটা তোমাকে উদ্ধার করতে হবে আদিত্য। তোমাকে অত দূর থেকে ডেকে এনেছি এই কাজটার জন্যই, কারণ আমি চাই না ওইটা এদেশের বাইরে চলে যাক। রাত 10টা। ডিনার সেরে সবে মাত্র একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্য উপন্যাস নিয়ে বসেছি। এমন সময় আদিদা বলে উঠল, আচ্ছা অনু, আজ দুপুর থেকে এখনো পর্যন্ত যাদের সাথে পরিচয় হলো তাদের একটা ছোট্ট লিস্ট তৈরি করতো। বলে আদিদা ওর ডায়েরিটা আমাকে দিয়ে বলতে শুরু করলো। লেখ। সবার প্রথমে আয়েশবাগ মোড়ে শুভঙ্কর বাবু, চাকর বনমালী। তারপর লেখ স্যারের পাশের বাড়ির বন্ধু অবিনাশ বাবু। আমি বললাম, আরও আছে রান্নার দিদি চপলা আর তার ছেলে পচা। আদিদা হয়তো ইচ্ছে করেই এই দুটো নাম বলেনি, আমার উপস্থিতি বুদ্ধিটা যাচাই করে দেখছিল। ও এটা বেশিরভাগ সময়ই করে থাকে আমার সাথে, তাতে আমার বেশ ভালোই লাগে। গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট বলে কথা। আমার মুখ দিয়ে দুটো নাম শুনে বলল, ভেরি গুড। তারপর বিড়বিড় করে কী সব বলা শুরু করলো। তার হালকা কিছু শুনতে পাচ্ছিলাম। শুভঙ্কর বাবু, বয়স 30, স্যারের খুব কাছের ও বিশ্বাসী। চাকর বনমালী, বয়স 50-এর উপর। তারপর অবিনাশ বাবু, স্যারের ছোটবেলার বন্ধু। বাকি থাকলো চপলাদি আর ওর ছেলে পচা। তারপর মিনিট 15 মতো চুপ করে থেকে কী সব ভাবতে লাগলো। আমিও বেশ গভীরভাবেই রহস্য গল্পটায় মনোনিবেশ করেছিলাম। তখনই হঠাৎ আদিদা বলে উঠল, চল। আমি বললাম, কোথায়? স্যারের ঘরে। একটু মাথাটা গরম হচ্ছিল ঠিকই, কারণ রহস্য গল্পটা বেশ জমে উঠেছিল, সেটা ছেড়ে যেতে হবে। কিন্তু আদিদাকে আমি সাধারণত না করি না, তাই আদিদাকে অনুসরণ করে আমিও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। ঘরের দরজাতে কড়া নাড়তে স্যার দরজা খুলে বললেন, আসো আসো, আমি এইমাত্র শুতে যাচ্ছিলাম। আর একটু পরে আসলে হয়তো দরজার আওয়াজ শুনতে পেতাম না। রাতে আমাকে তো স্লিপিং পিল নিয়ে শুতে যেতে হয়। স্যারের ঘরে বসার পর আদিদা স্যারকে বলল, দুটো প্রশ্ন করব আপনাকে, একটু সঠিক উত্তর দিতে হবে। অবশ্যই, কি প্রশ্ন জিজ্ঞেস করো। আদিদা বলল, প্রথম প্রশ্ন হচ্ছে, বাইবেলটার বর্তমান মূল্য ঠিক কত হতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার কি কারোর উপর সন্দেহ আছে? স্যার প্রায় মিনিট খানেক চুপ করে তারপর বলতে শুরু করলেন, বাইবেলটার বর্তমান মূল্য বলতে হলে আমাকে তাহলে বলতে হয় ওটা হলো অমূল্য। কারণ বাইবেলটা যে সে বাইবেল নয়, ওইটা বহু বছরের পুরনো। যতদূর মনে পড়ে আমার দাদুর কথায় 1450 খ্রিস্টাব্দে কিছু বাইবেলের কপি ছাপানো হয়, আর সেটা ছাপানো হয়েছিল জোহানেস গুটেনবার্গের ছাপাখানায়। কত কপি ছাপানো হয়েছিল তা বলা খুব মুশকিল, কিন্তু দাদু আমাকে এটা বলেছিলেন যে সেগুলোর মধ্যে মোট 49টা বাইবেলের কপি
এখনো পর্যন্ত টিকে আছে। আর এই বাইবেলটা তার মধ্যে একটা। আর হ্যাঁ, এটা সত্যি, বাইবেলটা কিন্তু অতই পুরনো, কারণ আমি নিজে চোখে দেখেছি বইটিতে লেখা আছে প্রিন্টেড অ্যাট গুটেনবার্গ প্রেস। স্যারের কথাগুলো আমরা দুজন মিলে অবাক হয়ে শুনছিলাম। অবাক হচ্ছ শুনে? অবাক হওয়াটাই স্বাভাবিক। যখন 12 বছর বয়সে আমার দাদু বাইবেলটা আমার হাতে দেয়, তখন তোমাদের থেকেও বেশি অবাক আমি হয়েছিলাম। ওজন ছিল প্রায় 6.5 কেজি মতন। পুরোটাই একটা মোটা চামড়া দিয়ে বাঁধানো ছিল। কভারটার ওপরে ছিল একটা যিশুর মূর্তি। ওই মূর্তিটা পুরোটাই মেটালের। ঠিক বলতে পারবো না মেটালটা কিসের, কিন্তু অসাধারণ দেখতে। আমার দাদু যখন আমাকে বাইবেলটা দেন, তখন ওনার বয়স ছিল 98। বইটা দেওয়ার সময় বলেন, আর অত বছরের জীবনে সব থেকে মূল্যবান যদি কিছু থাকে, ওই বাইবেলটাই। ঠিক তার 1 সপ্তাহের পর উনি মারা যান। হয়তো উনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ওনার হাতে আর বেশি সময় নেই। কথাগুলো বলে জয়ব্রত স্যার একটু থামলেন, 1 গ্লাস জল খেয়ে আবার বলা শুরু করলেন। আর আমার এই 74 বছরের জীবনেও সত্যি ওই বাইবেলটাই মহামূল্যবান। ওটা আমাদের ভারতে হয়তো কেউ দাম দিতে পারবে না, কিন্তু এর দাম পাওয়া যাবে আমেরিকা, ইংল্যান্ডের মতো পশ্চিমী দেশগুলোতে। তাই জন্য আজ বিকেলে আমি তোমাকে বলেছিলাম বাইবেলটাকে ভারতের বাইরে যাওয়া থেকে বাঁচাতে হবে। এবার আসি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে। আমার সেরকম কারোর ওপরে সন্দেহ নেই, কারণ এই বাড়িতে সেরকম কেউ নেই যে বাইবেলটার ব্যাপার এত কিছু জানে। একমাত্র সেই বাইবেলটা নিয়ে থাকবে যে এর মূল্য জানে আর বোঝে। বাকি আমি আর কিছু জানি না। বাকি কাজের দায়িত্ব তোমার। রাত 11টার পর আমরা স্যারের ঘর থেকে বার হলাম। আমি তো গিয়েই শুয়ে পড়লাম। আদিদা কখন ঘুমালো সেটা বলতে পারবো না। পরের দিন সকাল 6:30টাতে আদিদার ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বের হতে হবে। কোথায় যাব? বেথুয়া ডহরি। কোনো ক্লু পেলে? ক্লু ঠিক নয়, তবে একটু এগোনো যাবে ব্যাপারটা নিয়ে। ভোরবেলায় একটু বাগানে ঘুরছিলাম। বনমালীর সাথে বেশ খানিকটা কথা হলো। ওনার থেকে জানতে পারলাম গত বুধবার, মানে বাইবেলটা যেদিন চুরি যায়, ঠিক তার পরের দিন শুভঙ্কর বাবু তার বাড়ি বেথুয়া ডহরিতে গেছিলেন। সাধারণত প্রতি মাসে একবারই শুভঙ্কর তার বাড়ি যায়। মাইনে পেয়ে সেই টাকাই দিয়ে আসে তার মা আর ভাইকে। কিন্তু খটকাটা লাগছে দুটো জিনিসের জন্য। উনি একই মাসে 2 বার কেন বাড়ি গেলেন, তাও আবার মাসের মাঝখানে? আর বাইবেলটা যেদিন চুরি যায় ঠিক তার পরের দিনই কেন যেতে হলো ওনাকে? ব্যাপারটা জানা দরকার যে উনি সত্যিই সেদিন বাড়িতে গেছিলেন, নাকি বাড়ির নাম করে অন্য কোথাও যাওয়া হয়েছিল। বনমালীর থেকে শুভঙ্কর বাবুর ঠিকানাটা নিয়েছি। বহরমপুর থেকে ট্রেনে 1.5 ঘন্টা মতো লাগবে। বেশি দেরি করে লাভ নেই, অনেক কটা কাজ আছে বুঝলি। চল তাড়াতাড়ি বের হয়ে যাই।
আমার তৈরি হতে মোট 10 মিনিট লাগলো। আমরা যখন স্যারের বাড়ি থেকে বেথুয়ার উদ্দেশ্যে বার হলাম তখন বাজে সকাল 7টা। আমরা যখন বেথুয়া জহরি স্টেশনে নামলাম তখন প্রায় 10টা বেজে গেছে। আমরা 8:15 কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম, আর ট্রেনটাও খানিকটা লেট করেছিল। সকালে কিছু খেয়ে না বার হওয়ায় আর ট্রেনে শুধুমাত্র 2 কাপ চা খাওয়ায় বড্ড খিদে পেয়ে গেছিল। দেখলাম ট্রেন থেকে নেমে আদিদা নিজেই বলল, চল স্টেশনের ওই দোকানটা থেকে একটু ডাল পুরি কিনে খাই। স্টেশন থেকে বার হয়ে আমরা একটা টোটো ধরলাম। আমাদের যেতে হবে সাহাপাড়ায়। ওখান থেকে নেমে আরও একটু হেঁটে গেলে শুভঙ্কর বাবুর বাড়ি। বহরমপুরের মতো বড় শহর না হলেও বেথুয়া জহরি বেশ উন্নত। হ্যাঁ, এটাকে টাউন বলা চলে। মেন রোডের দুপাশেই বেশ ছোট বড় সব রকমই দোকান চোখে পড়ল। বেশ কটা ভালো হোটেল আর রেস্টুরেন্টও দেখতে পেলাম। স্টেশন থেকে একটু দূরে প্রায় 1 কিলোমিটার মতো এগিয়ে আসার পর দৃশ্যটা বেশ পাল্টিয়ে গেল। রাস্তার দুধারেই ভরা সবুজ চাষের জমি, ধান, আলু আর শশার জমি বেশি চোখে পড়ছে। হালকা একটা মিষ্টি হাওয়া শরীরটাকে বেশ জুড়িয়ে দিচ্ছে। প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছালাম সাহাপাড়াতে। তারপর খুব একটা বেশি হাঁটতে হলো না, কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম শুভঙ্কর বাবুর বাড়িতে। একতলা পাকা বাড়ি, খুব একটা বড় না হলেও বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, খুব একটা পুরনো নয়। বাইরের দরজায় 1-2বার আওয়াজ করতেই একটা 21-22 বছরের যুবক বার হয়ে এসে বলল, বলুন, কাকে চাই? আমরা জয়ব্রত স্যারের ওখান থেকে আসছি। কিছুদিন হলো স্যারের বাড়ি থেকে একটা অনেক মূল্যবান জিনিস চুরি গেছে, সেই ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলাম। আচ্ছা, এটা শুভঙ্কর বাবুর বাড়ি তো? শুভঙ্কর বাবুর ভাই আমাদের দুজনকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। বাড়ির ভেতরে 2টো ঘর আর একটা মাঝারি সাইজের হল ঘর। আসবাবপত্র খুব একটা বেশি নেই বললেই চলে। একটা খাট, আলমারি ছাড়া আর কিছু চোখে পড়ল না। হল ঘরের বাম দিকের দেওয়ালে একটি ফটো লাগানো এক বয়স্ক ভদ্রলোকের। শুভঙ্কর বাবুর সাথে মুখের অনেকটাই মিল থাকায় বুঝতে অসুবিধা হলো না ওইটা শুভঙ্করের বাবা স্বর্গীয় বিশ্বনাথ বিশ্বাস। আমরা শুভঙ্করের ভাই দীপঙ্করের ঘরেই বসলাম। কিছুক্ষণের মধ্যে মাসিমা লস্যি নিয়ে আসলেন। ওনার বয়স তাও 52 মতো হবে। সবকটা চুল এখনো পাকেনি, চোখে চশমা পরে মেটাল ফ্রেমের, আর মহিলাটার মুখটা কেমন যেন মলিন। গত বুধবারই শুভ এসেছিল। আমার শরীরটা ভালো ছিল না তো, তাই ওকে আসতে বলেছিলাম। আদিদা জিজ্ঞেস করলো, সেদিনকেই কি উনি ফিরে গিয়েছিলেন? হ্যাঁ, আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে সন্ধেবেলায় ওই 7:15 ট্রেনে ফিরে গেল। আমার ছোট ছেলে কলকাতায় পড়াশোনা করে, ওখানেই থাকে হোস্টেলে। আমার শরীরটা কদিন থেকে খারাপ যাচ্ছে বলে শুভঙ্করই ওকে কদিন এসে এখানে থাকতে বলেছে। আমি তো বলেছিলাম দরকার পড়বে না, আমার কোনো অসুবিধা হবে না, আমি একাই থেকে নেব। মাসিমার কথা শেষ হওয়ার পর আদিদা দীপঙ্করকে জিজ্ঞেস করলো, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? দীপঙ্কর উত্তর দিল, বি অপটোমেট্রিস্ট। এই শব্দটা আমার কাছে নতুন, তাই সঙ্গে সঙ্গে গুগল সার্চ করে দেখে নিলাম যে বি অপটোমেট্রিস্ট কথাটার পুরো অর্থ হলো ব্যাচেলর অফ অপটোমেট্রিস্ট, মানে চোখের সমস্ত পাওয়ারের পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন একজন অপটোমেট্রিস্ট। বি অপটোমেট্রিস্ট, সে তো অনেক খরচা, প্রায় 4 থেকে 5 লাখ টাকা তো হবেই। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওই সমস্ত খরচই আমার দাদা করছে। এই তো সামনের বছরই আমার ডিগ্রি কমপ্লিট হবে। এমন সময় শুভঙ্কর বাবুর মা বলতে শুরু করলেন, যেদিন থেকে ওদের বাবা মারা গেল, শুভঙ্কর সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে। খুব খাটে ছেলেটা, এক ফোঁটাও বাড়িতে থাকতে পারে না। প্রতি মাসে একটা দিন করে আসে, তার বেশি তো থাকতেই চায় না। সব সময় স্যারের বাড়িতেই পড়ে থাকে। ওর বাবাও তো ওই বাড়িতেই সারাটা জীবন কাটিয়ে দিল। শেষ দেখাটাও আমি ঠিক করে দেখতে পেলাম না। তখন শুভঙ্করের বয়স 19 আর ছোটটা তখন 12।
ওর বাবা রাখার মধ্যে এই একটা বাড়ি রেখে গেছে। কতবার করে বলেছিলাম আইসবাগের ওখানে কিছু একটা জায়গা, জমি বা একটা বাড়ি কিনে রাখো, তোমারও কাজের সুবিধা হবে, আমরাও একসাথে থাকতে পারবো। তখন স্যার তো কলকাতায় থাকতেন, সমস্ত দায়িত্ব ছিল ওর উপরই। স্যারের ছেলেটাও তো আমেরিকার কোনো একটা কলেজে তখন পড়াশোনা করে। প্রত্যেক মাসেই তো কারি কারি টাকা পাঠানো হতো ওনার ছেলের কাছে। ওর বাবাই তো নিজে হাতে পাঠাতেন। কিন্তু একটা সত্যি কথা, একটা টাকাও এদিক ওদিক করেনি। ও সত্যি একটা সৎ মানুষ ছিল। বলতে বলতে মাসিমার চোখ থেকে হালকা জল বার হয়ে আসলো। কাপড়ের আঁচল দিয়ে উনি চোখটা মুছলেন। মাসিমা কথা ঘোরানোর জন্য বললেন, দুপুরের খাবারটা এখানেই খেয়ে যাও বাবা, রান্না করি। প্রথমবার এসেছো আমাদের বাড়ি। না মাসিমা, আমাদের আরও কিছু কাজ আছে, আজকে উঠতে হবে। বলে আদিদা উঠে দাঁড়াল। সাথে সাথে আমিও উঠে পড়লাম। আমরা আবার যখন বহরমপুর স্টেশনে পৌঁছালাম তখন সময় ঠিক 1:15। চল আজকে বহরমপুর শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। হাতে প্রায় সময় আছে 5 ঘন্টা মতো, মোটামুটি অনেকটাই ঘোরা যাবে। আদিদার এই একটা স্বভাব, আগে থেকে কোনো কিছু আমাকে বলে না, হঠাৎ করে প্ল্যান বানিয়ে ফেলে। তবে আজকে প্ল্যানটা ভালোই লাগলো। এই জন্যই আদিদার সাথে আসা। ভ্রমণ আর অ্যাডভেঞ্চার দুটোই একসাথে হয়ে যায়। ও আগে থেকেই স্যারকে কল করে বলে দিয়েছিল যে আজ ফিরতে রাত হবে, দুপুরের খাবার বাইরেই খাবে, রাতে ফিরে ডিনার করবে। স্টেশনের বাইরে গিয়ে আদিদা একটা টোটো রিজার্ভ করলো 550 টাকায়। ঠিক হলো সন্ধ্যে 7টা পর্যন্ত যতটা সম্ভব ঘুরিয়ে তারপর আয়েশবাগ মোড় পর্যন্ত আমাদেরকে ছেড়ে আসতে হবে। আদিদা বলল, আমরা লালবাগে গিয়ে একটা টাঙা গাড়ি, মানে ঘোড়ায় টানা গাড়িও নিতে পারতাম, কিন্তু এখন হাতে অতটা সময়ও নেই, আর টাঙা গাড়ির ভাড়াটাও একটু বেশি। যেহেতু আদিদা বহরমপুর লালবাগ এর সবটাই চেনে, তাই টোটো ওর ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে থাকলো। টোটোয় বসে আদিদা আমাকে একটা কাজ দিল। তুই একটা কাজ করতো, গুগলে দেখে রাখ একটা আই ক্লিনিক করতে সব মিলিয়ে কত খরচ হতে পারে। রাতে আমাকে পুরো ডিটেলসটা দিবি। কিছুটা কি এগোনো গেল বাইবেলটা নিয়ে? শুভঙ্কর বাবুর বাড়িতে গিয়ে কি কোনো রকম লাভ হলো? তাছাড়া অত নম্র ভদ্র মানুষটা মনে হয় না এই কাজটা করতে পারে। এই রকম কোনো গোল্ডেন রুল নেই যে ভদ্র মানুষটা কোনো রকম ক্রাইম করতে পারে না। অতি ভদ্র মুখোশের আড়ালেও যে সবচাইতে বেশি হিংস্র পশু লুকিয়ে থাকতে পারে, সেটা অবিশ্বাস্য নয়। আমি তোকে কিছু পয়েন্ট বলছি, মন দিয়ে শোন। শুভঙ্করের বাড়িতে আমরা কি দেখলাম? ঘরে একটা খাট, আলমারি, এছাড়া কিন্তু এমন কোনো রকম ভালো আসবাবপত্র নেই, মানে মধ্যবিত্ত বলা চলে। তবে খুব বেশি টাকা পয়সা আছে সেটাও কিন্তু নয়, কারণ মাসিমার কথা শুনে এইটা ভালোভাবেই বোঝা গেল যে শুভঙ্করের বাবা কিন্তু ওদের জন্য কোনো রকম টাকা পয়সা রেখে যাননি। থাকার মধ্যে শুধু আছে ওই বাড়িটুকুই, তাও কিন্তু ছোট ছেলে বি অপটোমেট্রিস্ট পড়ছে। তাহলে টাকা আসছে কোথা থেকে? তার মানে সেই মানেটাই তো খুঁজতে হবে। বেশি দেরি করলে চলবে না, বুঝলি? এইবার কাজের স্পিড বাড়াতে হবে, কোমর বেঁধে নামতে হবে, না হলে কিন্তু কালপ্রিট ওই বাইবেলটা নিয়ে খুব তাড়াতাড়ি ফুরুত হয়ে যাবে। আদিদার কিছু কথা সত্যি মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। ঠিক প্রায় দুপুর 2টোর সময় টোটো গিয়ে দাঁড়ালো একটা একদিক ভাঙা বেশ পুরানো উঁচু পাঁচিলের সামনে। আমরা টোটো থেকে নেমে ভিতরে ঢুকলাম। এই দেখ অনু, এটা হলো জিন্দা কবর বা জ্যান্ত কবর। অনেকে বলে আজিমুন্নেসা বেগম, যে নাকি মুর্শিদ কুলি খানের কন্যা ছিল, তাকে এর নিচেই জ্যান্ত কবর দেওয়া হয়। এ বাবা, তাই নাকি? তা কি কারণে তাকে এরকম ভাবে মেরে ফেলা হয়েছিল? ওর একটা রোগ হয়েছিল। বৈদ্য বলেছিল ছোট বাচ্চাদের কলিজা
রোজ একটা করে খেতে পারলে সে সুস্থ হয়ে উঠবে। তাই সে রোজ একটা করে বাচ্চাকে মেরে ফেলতো নিজে বাঁচার জন্য। ওই কারণেই ওর স্বামী সুজা খান ওকে এখানে জ্যান্ত কবর দেয়। গল্পটা শুনে একটু গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, কি ভয়ঙ্কর রে বাবা। মোবাইলটা বার করে বেশ কিছু ফটো তুলে নিলাম। আদিদা অলরেডি টোটোতে ফিরে গেছে। আমাকে ডাক দিয়ে বলল, এইখানেই সব সময় নষ্ট করিস না, আরো অনেক কিছু আছে দেখার। টোটো আবার চলতে শুরু করলো। মাঝখানে আদিদা একটা হোটেলের সামনে দাঁড়াতে বলল। ওই হোটেলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপর আবার যেখানে গিয়ে টোটো থামলো সেইটার নাম হলো জাহানকোষা। একটা গাঢ় কালো রঙের প্রায় 12 থেকে 14 ফুট সাইজের একটা কামান, 4টে ছোট পিলারের উপর শুইয়ে রাখা। এত অসাধারণ দেখতে, প্রায় 5 মিনিট মতো জিনিসটাকে ভালো করে চারদিক দিয়ে মেপে নিলাম। কিন্তু অবাক কাণ্ড, কামানটার ডান দিক থেকে মাপলে 12 হাত আর বাম দিক থেকে মাপলে 13 হাত। একটু থমকে গেলাম, এ কেমন করে সম্ভব? দেখি আদিদা পাশে দাঁড়িয়ে মিচকে মিচকে হাসছে। ও আমাকে বলল, প্রথমবার যখন এটাকে দেখি তখন আমিও তোর মতন অবাক হয়ে গিয়েছিলাম। তখনকার টেকনোলজি অনেক আলাদা ছিল, তাই তো এরকম একটা জিনিস বানাতে পেরেছে। তাছাড়া এটার একটা আলাদা গল্পই আছে। শাহজাহানের রাজত্বকালে 1637 সালে সুবেদার ইসলাম খাঁয়ের আদেশে এটি তৈরি হয়। অষ্টধাতু দিয়ে তখন এটা তৈরি হয়েছিল। সোনা, রূপা, তামা, টিন, কাঁচ, জিঙ্ক, লোহা আর পারদের মিশ্রণে। তখনকার বিখ্যাত কামার ও বন্দুক নির্মাতা জনার্দন দারোগা শ্রী মোহাম্মদের ইনস্ট্রাকশনে তৈরি হয়েছিল এই অদ্ভুত বস্তুটি। লম্বায় এটা প্রায় 17 ফুট আর চওড়ায় প্রায় 3 ফুট। অনেকে বলে যে এইটা নাকি গঙ্গায় এক বন্যায় ভেসে এত দূরে এসেছিল। সেই কথাটা কতটা সত্য তা অবশ্য জানা নেই। আমি বেশ কিছু ফটোগ্রাফি সেরে নিলাম। সবগুলো কালেকশন আর স্মৃতি হিসাবে রাখতে হবে। টোটো থেকে না নেমে আরো দুটো জিনিস দেখলাম। বুঝলাম এগুলোর তুলনামূলকভাবে গুরুত্ব অনেকটা কম। প্রথমটা ছিল নসিপুর রাজবাড়ি আর দ্বিতীয়টা ছিল মির্জাফরের ভগ্নশেষ বাড়ি। এখানে সবাই মির্জাফরকে যদিও বেঈমান নামেই ডাকে। কারণটা আমাদের সবারই জানা, ইংরেজদের সাথে চক্রান্ত করে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা, যাতে সে বাংলার নবাব হতে পারে। 3টের সময় টোটো গিয়ে দাঁড়ালো যে প্রাচীরের সামনে। তার গেটের উপরে লেখা ছিল নবাব মির্জাফর ও তার বংশধরের ঐতিহাসিক কবরস্থান। ঢোকার সময় 10 টাকা করে টিকিটের দাম নিল। আদিদাকে জিজ্ঞেস করলাম, এখানে মির্জাফরের কবর দেখতে পাবো? শুধু তাই নয়, এখানে মির্জাফরের সাথে ওনার বংশের আরো 1100 মানুষের কবর দেখতে পাবি। মির্জাফর মারা যাওয়ার পর এখানেই ওনাকে কবর দেওয়া হয়। তারপর থেকে ওনার বংশের সবাইকে এই স্থানেই কবর দেওয়া হচ্ছে। এমনকি এখনো কেউ যদি মারা যায় তাহলেও এখানেই কবর দেওয়া হয়। ভিতরে দেখি প্রচুর ছোট বড় কবর, যা গুণে শেষ করা যায় না। কিছু নতুন, কিছু পুরনো, কিছু অনেক পুরনো। ঘুরতে ঘুরতে একটা বড় কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। সাদা পাথর দিয়ে মোড়া, শ্বেত পাথর হবে হয়তো। অনেক জায়গাতে সাদার বদলে অনেকটা হলদে রঙে পরিণত হয়েছে। তার গায়ে বড় বড় অক্ষরে লেখা আছে সৈয়দ মীর জাফর আলী খান বাহাদুর। তার নিচে লেখা 1691 থেকে 5ই ফেব্রুয়ারি 1765, অর্থাৎ প্রায় 255 বছর আগের সমাধি। আমি কিছু স্ন্যাপ নিয়ে ওখান থেকে বার হয়ে এলাম। এর মাঝখানে আদিদার ফোনে একটা আননোন নাম্বারের কল আসলো। আদিদা কলটা রিসিভ করতেই ওপার থেকে ভারী গলায় কেউ বলল, যে কাজটার দায়িত্ব নিয়েছো সেটা ছেড়ে এক্ষুনি চলে যাও, নাহলে কিন্তু কপালে প্রচুর দুঃখ আছে ছোকরা। আদিদা কিছু বলতে যাওয়ার আগেই কলটা কেটে গেল। আদিদা দুবার ফোন নাম্বার চাই ঘুরিয়ে কল করলো, কিন্তু দুবারই সুইচ অফ পেল। আদিদা আমাকে বলল, অনু, ঠিক রাস্তাতেই এগোচ্ছি। তার মানে কালপ্রিট কিন্তু পিছনে লেগে গেছে।
এইবার আমাদের টোটো এসে দাঁড়ালো কাঠগোলাপের বাগান বাড়িতে। একটা গাঢ় হলুদ রঙের মস্ত দ্বিতল প্রাসাদ দাঁড়িয়ে আছে, যা দেখে এখনো নতুনই মনে হয়। ভিতরে প্রবেশ করলাম বড় একটা গেট দিয়ে। দুটো অব্যবহৃত জিনিস ডান দিক আর বাম দিকে পড়ে আছে, কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই। বাঁ দিকেরটা হলো একটা অনেক বড় সুড়ঙ্গ, যেটা একটা লোহার গেট দিয়ে আটকানো, আর যার অনেক কটা সিঁড়ি নিচে নেমে গেছে, তারপর জলের সাথে মিশে গেছে। ডান দিকে যেটা দেখলাম সেটা হলো কিছু পুরনো খাঁচাওয়ালা বড় বড় ঘর আর অনেকটা ঘন জঙ্গল। তার বাইরেটা বড় গেট দিয়ে ঘেরা আর গেটের তালা ঝোলানো। আদিদা এই দুটোর প্রসঙ্গে যা বলল তা কিছুটা এইরকম। ওই বাঁ দিকের যে সুড়ঙ্গটা দেখলি, ওটা কিন্তু ডাইরেক্ট গঙ্গায় গিয়ে মিশেছে। ওটা করা হয়েছিল যাতে কোনো শত্রু আক্রমণ করলে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া যায়। আর ডান দিকের যেটা দেখলি, ওটা ছিল এখানের ব্যক্তিগত চিড়িয়াখানা। এই রাজবাড়ির ছোটদেরকে খেলার জন্য যাতে বাইরে না যেতে হয়, তাই জন্য এই চিড়িয়াখানা বানানো। আমি শুধু ভেবে অবাক যে এত বুদ্ধি আর এত সুন্দর টেকনোলজি, তাও আবার এত বছর আগে। রাজবাড়িটার ভিতর প্রবেশ করতেই আদিদা বর্ণনা দেওয়া শুরু করলো। এই রাজবাড়িটায় এই এত বড় একটা বাগান আর ভিতরে একটা মন্দির আছে। এই সমস্তই তৈরি করেছিলেন লক্ষ্মীপত সিং দুগার। এটা 20-30 একর মতো জমি নিয়ে তৈরি। তখনকার সময় এখানে কালো গোলাপের চাষ হতো, আর এখন শুধু এই আম বাগানটাই বেঁচে আছে। এখানে অনেক সিনেমারও শুটিং হয়েছে, যেমন উত্তম কুমারের বাঘবন্দি খেলা, আমি সিরাজ বলছি। তাছাড়া কিছুদিন আগেই আরও একটা বাংলা সিনেমার শুটিং হলো, বলো দুর্গা মাইকি। তুমি এত কিছু জানলে কি করে? তুমি একজন গাইডের থেকেও তো বেশি কিছু জানো। আদিদা হালকা হেসে উত্তর দিল, এই নিয়ে 6 বার আসছি এই মুর্শিদাবাদে, আর প্রত্যেকবারই এই জায়গাগুলো ঘুরে যাই। এত কিছু জানাটা কি অস্বাভাবিক? বাগান বাড়িটায় আরো কিছু দেখলাম, যেমন আদিনাথ বা পরেশনাথের মন্দির, অনেক পুরনো গণেশের মূর্তি। তারপরই আমরা পৌঁছে গেলাম কাটরা মসজিদে, যেটা বহু বছর আগে ছিল মাদ্রাসা আর মুসলিমদের নামাজ পড়ার স্থান। মসজিদটির প্রবেশদ্বারে পূর্ব দিক হতে 14টি সিঁড়ির ধাপ রয়েছে। সিঁড়িগুলোর নিচে নবাব মুর্শিদ কুলি খান, যার নাম অনুসারেই এই মুর্শিদাবাদের নামকরণ হয়, এর সমাধি অবস্থিত। এটি নবাব মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত ছিলেন, এবং এটি তার নিরঅহংকারতার প্রকাশ। তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকেদের পায়ের নিচে নিষ্পিষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। আমাদের শেষ ও মেইন ঠিকানাই হাজারদুয়ারি প্যালেস, যার নামের মধ্যেই আছে চমক। হাজারদুয়ারি মানে হাজারটা দরজা। একটা প্রচুর বড় প্রাসাদ, যার হাজারটা দরজা অসাধারণ লাগে দূর থেকে দেখতে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া। এই হাজারদুয়ারির ইতিহাসটা ঠিক এইরকম। 1829 সালে এই প্রাসাদটি নির্মাণের কাজ শুরু করেন তখনকার নবাব নাজিম হুমায়ুন ঝা। 1837 সালে কাজ শেষ হয়। পুরো 8 বছর সময় লাগে এই বিশাল আকারের প্রাসাদটি তৈরি হতে। হাজারদুয়ারির ভিতরে অনেক জিনিসই আমাকে অবাক করলো। তার কিছু জিনিস এখানে উল্লেখ করা দরকার, যেমন বিশাল কিছু তরোয়াল, কিছু পেন্টিং যেগুলো যেদিক দিয়ে দেখি না কেন মনে হবে আমার দিকেই তাকিয়ে আছে। তারপর একটা অসাধারণ রূপোর সিংহাসন দেখলাম। 2টো আয়না দেখলাম, যার একটায় নিজের মুখ ছাড়া সবার মুখ দেখা যাবে, আর দ্বিতীয় আয়নায় ডান হাতকে ডান হাত আর বাম হাতকে বাম হাতই মনে হবে। আর কিছু হাতির দাঁতের তৈরি ছোট ছোট মূর্তিও দেখলাম। টোটোয় উঠে আদিদাকে একটা বড় থ্যাঙ্কস জানালাম আর বললাম, তুমি না আমাকে এখানে না আনলে হয়তো আমাদের বাংলার ইতিহাস আর ঐতিহ্য এর সম্বন্ধে কিছুই জানতে পারতাম না। একটা ইতিহাসের স্টুডেন্টের জন্য এটা অনেকটাই জানা। সারাদিনটা খুবই ভালো কাটলো। আদিদার আর আমার দুজনের মুডটাই বেশ খোশ মেজাজেই ছিল, কিন্তু আসল ঘটনাটা ঘটলো ঠিক রাত 8টার পরে, যেটা আমাদের কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। আইশবাগ মোড় থেকে টোটো ছেড়ে দেওয়ার পর আমরা দুজনে হাঁটতে হাঁটতে স্যারের বাড়ির দিকে ফিরছি।
আদিদা আমাকে একটু আগে আগে হাঁটতে বললো। বুঝলাম ও সিগারেট ধরাবে, তাই আমিও একটু আগে আগে হাঁটতে থাকলাম। এই রাস্তাটা ভালোই অন্ধকার, তাই মোবাইলের টর্চটা জাস্ট অন করলাম, তখনই একটা জোরে আওয়াজ শুনতে পেলাম, আর তার সাথে সাথেই আদিদার চিৎকারের আওয়াজ। আমি পিছনে ঘুরে দেখি আদিদা মাথায় দুহাত দিয়ে ধরে আমার সামনে ঢুলে পড়ছে, আর আদিদার মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে। দেখি আদিদার পিছন থেকে কেউ একজন দৌড়ে পালাচ্ছে। তখনই সেকেন্ডের মধ্যেই আদিদা লুটিয়ে পড়লো আমার পায়ের কাছে। লোকটার মুখটাই দেখতে পেলাম না, পিছন দিয়ে হট করে মারল। পরের দিন সকাল প্রায় 8টার সময় চায়ের কাপে চুমুক দিতে দিতে আদিদা বলল। আদিদার মাথায় সাদা একটা ব্যান্ডেজ, মাঝখানের দিকটায় হালকা লাল রং, কিছুটা রক্ত আর কিছুটা ওষুধ। ওর পাশে বসে আছি আমি, সামনে বসে আছেন স্যার আর স্যারের বন্ধু অবিনাশ বাবু। তা কালকে অবিনাশ ওই সময়টায় এখানে ছিল বলে তোমাকে নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি, তা না হলে কিন্তু বেশ বিপদেই পড়তে হতো। স্যার চায়ের কাপটা হাতে ধরে আমাদের উদ্দেশ্যে কথাগুলো বললেন। কাল রাতে সত্যিই অবিনাশবাবু আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। উনি যে পেশায় ডাক্তার ছিলেন সেটা আমরা কালকেই জানতে পারলাম। 11 বছর আগে পর্যন্ত উনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সিনিয়র ডক্টর হিসাবে কর্মরত ছিলেন। তা এখন একটু সুস্থ লাগছে তো ইয়াং ম্যান? ব্যথাটা নিশ্চয়ই কালকের তুলনায় একটু কম হয়েছে। তা ব্যথাটা একটু কমেছে বটে, কিন্তু হালকা ঝিমুনি ভাব আছে। এটা কমতে আর কতক্ষণ লাগবে? এ বাবা, সবুর করো সবুর করো, আঘাতটা বেশ জোরেই পড়েছিল। তোমার ভাগ্যটা ভালো যে কোনো ফ্র্যাকচার হয়নি, আর সেলাইও পড়েনি। ব্যান্ডেজ আর ওষুধেই কাজ মিটেছে। এখন দিন তিনেক রেস্ট নাও, ওষুধগুলো ঠিকঠাকভাবে খাও, আস্তে আস্তে সব কমবে। আমি আমি এখন উঠি, কেমন? বলে অবিনাশবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে একটা গাড়ির হর্নের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। পিছন ঘুরে দেখলাম একটা সাদা রঙের হন্ডা সিটি গেট দিয়ে ভিতরে ঢুকলো। গাড়ি থেকে যে ব্যক্তিটি নেমে হল ঘরের ভিতরে প্রবেশ করলেন তিনি হলেন শ্রী অনুব্রত বন্দ্যোপাধ্যায়, স্যারের একমাত্র পুত্র। বয়স তাও প্রায় 34 মতো, গায়ের রং ফর্সা, বেশ লম্বা, তাও 6 ফুট 1 ইঞ্চি। মুখের দাড়িগুলো ট্রিমার দিয়ে শেভ করা, চোখে চশমা আছে, রিমলেস, হাতে টম হিলফিগারের ঘড়ি, পরনে জিন্স আর টি শার্ট, স্পোর্টস শু পরে আছে, ব্র্যান্ডটা মনে হয় রিবক। উনি নিজেই আমাদের সামনের চেয়ারটায় বসলেন ও নিজের হাতটা আদিদার সামনে বাড়িয়ে দিয়ে বললেন, হাই, আমি অনুব্রত মুখোপাধ্যায়। পরিচয় পর্ব সারার পর ভদ্রলোক বললেন, গত বুধবার আমেরিকা থেকে ফিরলাম আর তারপরেই এই ঘটনা। আমি বাবাকে বললাম যে পুলিশ ডেকে লাভ নেই, তার থেকে কোনো প্রাইভেট গোয়েন্দাকে কাজটা দিলে বোধহয় সেটা ভালো হবে। আপনারা আসেন, আমারও আসার কথা ছিল, কিন্তু কলকাতায় কিছু কাজ আটকে গেছিলাম। কাল রাতের ঘটনাটা আমি শুনেছি। ভাগ্য ভালো যে আপনার আঘাতটা খুব বেশি গুরুতর নয়। তা আপনি কত দূর এগোলেন? কত দূর এগিয়েছি তা এখনই বলা মুশকিল, কিন্তু এতটুকু বুঝতে পারছি যে ঢিলটা ঠিক জায়গাতেই মেরেছি। তাই জন্যই তো শত্রুপক্ষ উল্টো আঘাত করলো। বাবা আদিত্য, আমার জন্য তোমাকে অনেকটাই ঝামেলা পোহাতে হচ্ছে, বরঞ্চ তুমি ছাড়ো, কেসটা আমি পুলিশকে হ্যান্ডেল করতে দিই। স্যার আদিদার উদ্দেশ্যে কথাগুলো বলল। না স্যার, এই আঘাতের জবাব আমি দেবই। আমাকে আর 3-4 মতো সময় দিন, কালপ্রিটকে ঠিক খুঁজে বার করবই। আমিও ভালো করে জানতাম যে আদিদাও ছেড়ে দেওয়ার বস্তু নয়। ও যদি একবার জেদ ধরে নেয় তাহলে ওকে কেউ আটকাতে পারবে না। বিকেলে 4টের সময় আমি আর আদিদা ঘাট বাঁধানো পুকুরের পাড়টায় বসে আছি। আদিদা একটা গোল্ড ফ্লেক অলরেডি শেষ করে আরেকটা ধরাতে যাবে, এমন সময় আমি বললাম, কালকে রাতে যেখানে তোমাকে আঘাত করেছিল সেখানে একবার গেলে হয় না, যদি কিছু ক্লু পাওয়া যায়।
এই না হলে আমার গোয়েন্দা বোন, চল তো এক্ষুনি। বলে আদিদা আমার মাথায় একটা হালকা হাত রাখলো আর উঠে আমার সাথে সেই জায়গাটার দিকে এগোলো। আমরা গিয়ে জায়গাটাকে প্রায় 15 মিনিট ধরে চিরুনি তল্লাশি করলাম, কিন্তু না, কিছুই পেলাম না। আরও একটু এগিয়ে যেতেই আদিদা আমায় ডাক দিল। অনু, এদিকে আয়, এই দেখ। গিয়ে দেখি আদিদার হাতে একটা নীল রঙের পেনের ক্যাপ, তাতে লেখা আছে রেনল্ডস। কি বুঝলি? পেনটা তো চেনা চেনা লাগছে। যেদিন শুভঙ্কর বাবু আমাদেরকে আয়েশবাগ মোড় থেকে আনতে যান, এরকমই নীল রঙের পেন ওনার বুক পকেটে দেখেছিলাম। তার মানে কাল রাতে শুভঙ্কর বাবু তোমাকে? না, শুধু এই জিনিসটা থেকে এইটা প্রমাণ হয় না, কিন্তু ওনার প্রতি সন্দেহটা আরো একটু বাড়িয়ে দিল। তোকে বলেছিলাম না দেখে রাখতে, একটা আই ক্লিনিক করতে কত খরচা পড়বে। হ্যাঁ, আমি পুরো খরচের ডিটেলস নিয়ে রেখেছি, কম বেশি তাও প্রায় 7 থেকে 8 লাখ মতো। ওকে, তার মানে এখানেও একটা হিউজ খরচা। ঠিক আছে, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই, কাল থেকে আবার কাজ শুরু। পরের দিন সকাল সকাল, তাও প্রায় 6টা হবে, বাগানে আদিদা আর আমি পায়চারি করছি। আদিদা অলরেডি তার 2 নম্বর সিগারেটটা ধরিয়েছে। কিছু একটা আমাকে বলতে যাচ্ছিল, তখনই একটু দূর থেকে কেউ একজন বলে উঠল, যাবেন নাকি একটু মর্নিং ওয়াকে? দেখি অনুব্রত বাবু আমাদের দিকে এগিয়ে আসছে, মুখে এক গাল হাসি নিয়ে। তা মন্দ হয় না, একটু চারিদিকটা ঘোরাও হয়ে যাবে। আমরা 3 জনে আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে গেলাম। এখানে সকালের পরিবেশ কলকাতার তুলনায় অনেকটাই আলাদা। কলকাতার অনেক আগে এখানে সকাল হয়, যখন আমাদের মতো কলকাতার সো কল্ড শহুরেরা চায়ের কাপে চুমুক দেয়, এখানে এদের অর্ধেক কাজ সারা হয়ে যায়। মৃদুমন্দ বাতাস আর সূর্যের আলোর যে তেজটা আছে, তাতে বেশ আরামই লাগে। রাস্তার ধারে যেসব চাষের জমিগুলো আছে, প্রতিটাতেই 3-4 জন চাষিদেরকে দেখা যাচ্ছে। বিশেষ করে ভালো লাগছে বীজ ধানের জমিগুলো। গাঢ় সবুজ রঙের ছোট ছোট ধান চারাগুলো যেন কিছু বলতে চাইছে। ছোট ছোট ছেলেমেয়েরা সব সাইকেল চড়ে পড়তে যাচ্ছে, কাঁধে সবার একটা করে ব্যাগ। প্রায় ঘন্টা খানেক হাঁটার পর আমরা এক রাস্তার মোড়ে চায়ের দোকানে গিয়ে বসলাম। মাটির খুলিতে চায়ের স্বাদ সত্যি একটু অন্যরকম লাগে। চা খেতে খেতে একটু গল্প হলো। আমেরিকায় কোথায় থাকা হয়? আদিদা অনুব্রত বাবুকে প্রশ্নটা করলো। ম্যানহাটনে। ওখানে চাকরি না ব্যবসা? আপাতত চাকরি, ব্যবসা করার একটা ইচ্ছে আছে বটে, কিন্তু করলে এদেশেই করব। কি নাম আপনার কোম্পানির? দ্য প্লাজা 5 স্টার হোটেল। আমি আছি অপারেশন ম্যানেজারের পোস্টে। আপনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন? হ্যাঁ, আমি নিউ ইয়র্কে গেছিলাম পড়াশোনা করতে, ওখান থেকেই প্লেসমেন্ট হয়ে যায়, আর আমিও সুযোগের সদ্ব্যবহার করেছি। বাহ, তা বেশ ভালোই করেছেন। তা কতদিন আছেন এখানে? থাকবো মোটামুটি 10 দশেক। আরও কিছু কাজ আছে এখানে, ওগুলো মিটিয়ে নিয়ে তারপরেই ফিরবো। তা আপনি কাকে সন্দেহ করছেন এখনো পর্যন্ত? দেখুন, আমাদের গোয়েন্দাদের একটা বাজে অভ্যেস হলো, যতক্ষণ না পর্যন্ত ক্রিমিনাল ধরা পড়ছে, ততক্ষণ আমরা সবাইকেই সন্দেহের তালিকায় রাখি। তা আমার নামটাও আছে নাকি আপনার ওই লিস্টে? অনুব্রত বাবু একরকম হাসতে হাসতেই প্রশ্নটা করলেন। আদিদাও হাসতে হাসতেই উত্তর দিল, হ্যাঁ, সে তো আছেই। সময় আসলে আপনাকেও জেরা করা হতে পারে। সেই সময় আসবে না, কারণ আমি আপনাকে বলতে পারি এই কাজটা কে করেছে। আদিদা ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কে বলুন তো? কেন, এই শুভঙ্কর বিশ্বাস, বাবার ম্যানেজার কাম অ্যাসিস্ট্যান্ট কাম সেক্রেটারি। অনুব্রত বাবুর কথার সুরে একটু রাগের প্রকাশ পেল। উনি আরো যোগ করলে, নিজের এক শিক্ষিত ছেলে থাকা সত্ত্বেও অন্য একজনকে রেখে দিয়েছে। ব্যবসার বাড়ির সব দায়িত্ব তার। কেন, একবার তো আমাকে বলেই দেখতে পারতো, আমি পারতাম না সব কিছু ম্যানেজ করতে। মা মারা যাওয়ার পর থেকে কেন জানি না বাবার আমার উপর থেকে বিশ্বাস আর ভালোবাসাটা একেবারেই হারিয়ে গেছে। আপনি জানেন, প্রায় 25 বিঘা মতো চাষের জমি, বহরমপুরের মতো জায়গায় 4টে দোকান, এই সমস্ত দায়িত্বই শুভঙ্করের ওপর। হ্যাঁ, অবশ্য কলকাতার 1 BHK ফ্ল্যাট
আমার নামে করা, কিন্তু আমি ওটা তো কাউকে দেবও না। তাছাড়া বাবার সব কিছুর খবর যখন ও রাখে, তার মানে বাইবেলটার ব্যাপারেও ভালো করেই জানতো। আর ওটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বেচা যায়, সেটার যা মোটা দাম পাওয়া যাবে সেটা ওরও জানা আছে। তাই জন্য এই বইটাকে হয়তো সরিয়ে ফেলেছে। তা বাইবেলটা আপনি দেখেছিলেন? হ্যাঁ, বাবা একবার দেখিয়েছিলেন আমায়। ইতিমধ্যে বনমালী সাদা হন্ডা সিটিটা নিয়ে চায়ের দোকানের সামনে পৌঁছে গেছে। দেখে অনুব্রত বাবু বললেন, চলুন গাড়ি করেই ফিরে যাওয়া যাক। আমি আবার ফেরার সময় না অত হাঁটতে পারি না। গাড়িতে বনমালীর পাশে অনুব্রত বাবু বসলেন, আমি আর আদিদা বসলাম পিছনের সিটে। গাড়িতে বসে অনেক কিছুই কথা হচ্ছিল, সেগুলোর আলোচনা করলাম না, কারণ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। একটা কথা বলার আছে, যেটা আদিদা আমাকে স্যারের বাড়িতে ফিরে বলল। অনু, জানি না তুই লক্ষ্য করেছিস নাকি, কিন্তু বনমালীর গলায় দুটো আঁচড়ের দাগ আমি দেখলাম। তো এতে কি প্রমাণ হয়? একটাই কথা প্রমাণ হয়, যে সেদিন আমাকে আঘাতটা করেছিল ওই বনমালী। কি করে বুঝলে? সেদিনকে আমাকে যখন ও আঘাত করে, তখন আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম। মানে আমি সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গিয়ে আমার ডান হাত দিয়ে ওর গলাটা জোরে চেপে ধরেছিলাম। তাই জন্যেই আমার দুটো নখের দাগ ওর গলায় বসে গেছে। কিন্তু এত জোরে ও আমার মাথায় মেরেছিল, আমার হাত ওকে চেপে আটকে রাখতে পারিনি। যাই হোক, নখ বসানোটা একটু হলেও কাজে লেগেছে। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলো বনমালীকে গিয়ে ধরি, তাহলেই তো সব বার হয়ে যাবে। ধুর বোকা, তোর মনে হয় বাইবেলটা বনমালী চুরি করেছে? তার মানে এইটা যে বনমালীকে দিয়ে কেউ কাজটা করিয়েছে। আর বনমালীর অতটা ক্ষমতা নেই যে বাইবেলটা ইন্টারন্যাশনাল বাজারে ও বেচবে। এমনকি ওটা কলকাতার বাজারেও বেচতে পারবে না। বলে আদিদা আমার মাথায় হাত রেখে হালকা করে মাথাটা ঝাঁকিয়ে দিয়ে বলল, অনু, প্রায় 2 বছর ধরে তুই আমার সাথে ঘুরছিস, একটু বুদ্ধি কাজে লাগা। এত বোকামি করলে হয়? অপেক্ষা কর। এখন যদি বনমালীকে কোনো রকম প্রশ্ন করি, তাহলে যে মেন ক্রিমিনাল সে অ্যালার্ট হয়ে যাবে। এখন শুধু অপেক্ষা করতে হবে, আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে। পরের দিন সকালে যা ঘটলো সেটার জন্য কেউই আমরা প্রস্তুত ছিলাম না। ঠিক 6:30টার সময় আমাদের ঘরের দরজা কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আমি আর আদিদা দুজনেই একটু তাড়াহুড়ো করে উঠে দেখলাম চপলাদি দাঁড়িয়ে হাঁপাচ্ছে, আর হাঁপাতে হাঁপাতে ও যা বললো ঠিক এই রকম, অনু দিদিমণি, আদিত্য দাদা বাবু, এক্ষুনি চলুন। বনমালী কাকু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি আর আদিদা কথাগুলো শুনে জাস্ট আকাশ থেকে পড়লাম। ঊনপঞ্চাশ বছরের বয়স্ক বনমালীকে যখন নামানো হলো, তখন ওনার মুখটা দেখে খুবই মায়া হলো। এই ভদ্রলোকে 2 দিন আগে আদিদাকে আঘাত করে। কিন্তু প্রশ্ন এখন একটাই, বনমালী কেন আত্মহত্যা করলো? বুঝলি অনু, একটা রাস্তা বার হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এইবার আবার সেই শুরু থেকে শুরু করতে হবে। তোর কথা শুনে একবার যদি বনমালীকে জেরা করতাম, তাহলে হয়তো অনেক কিছুই জানা যেত রে। কপালে ভাঁজ নিয়ে আদিদা আস্তে আস্তে কথাগুলো বলল। আমি বললাম, কিন্তু তুমিই বা কি করে জানবে যে উনি আত্মহত্যা করবেন? না, এটা আত্মহত্যা নয়। আমার যতদূর মনে হচ্ছে যে বাইবেলটা নিয়েছে, এটা তারই কাজ। কিছুক্ষণের মধ্যেই বহরমপুর থানার ছোট বাবু শ্রী বিমল কান্তি ঘোষ 2 হাবিলদারকে নিয়ে স্যারের বাড়িতে পৌঁছে গেলেন। আরে আদিত্য মনে হচ্ছে না? বলে বিমলবাবু আমাদের দিকে এগিয়ে এলেন।
আদিদা ওনাকে এগিয়ে আসতে দেখে বলল, বিমলদা, কেমন আছো? তোমাকে এখানে দেখে অবাকই হচ্ছি। আরে অবাক তো আমিও হচ্ছি। তা সেই কলেজের পর এই দেখা। ওদের মধ্যে যা যা আলোচনা হলো তাতে যা বুঝলাম যে আদিদা যে কলেজে পড়তো সেই কলেজের ইউনিয়ন লিডার ছিল বিমলবাবু, আর আদিদার থেকে 2 বছরের সিনিয়রও ছিল। পরবর্তীকালে ওসব ছেড়ে দিয়ে পুলিশ চাকরিতে জয়েন করেছে, 4 বছর হলো। বিমলবাবু চলে গেলেন বনমালীর লাশ নিয়ে, আর আদিদাকেই পুরো তদন্তের দায়িত্ব দিয়ে গেলেন। বলে গেলেন 2 দিন পর পোস্টমর্টম রিপোর্ট আসবে, তখন উনি নিজেই আসবে। বাড়িতে সবাই পুরো চুপচাপ, মন সবারই খারাপ, বিশেষ করে স্যারের। বনমালী প্রায় 20 বছর এই বাড়িতেই ছিলেন। এই বাড়ির অনেক কিছুর সাথেই ওনার স্মৃতি জড়িয়ে আছে। খাবার টেবিলে বসে আদিদা স্যারকে জিজ্ঞেস করলো, আজকে সারাদিন শুভঙ্কর বাবুকে দেখলাম না। ও অনেক ভোরবেলায় কলকাতায় গেছে, প্রথম ট্রেনে। আমি ওকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি। আমি একটু বনমালীর ঘরটা তল্লাশি করতে চাই, যদি কিছু পাওয়া যায়। তুমি কি বনমালীকেও সন্দেহ করছিলে? প্রথম দিকে করিনি, কিন্তু একটা বিশেষ কারণে ওর উপর আমার সন্দেহটা হয়েছে। কিন্তু আজকে ও মারা যাওয়ার পর আমার রাস্তাটা আটকে গেল। আবার একটা নতুন রাস্তা খুঁজতে হবে আমায়। স্যার কোনো রকমই আপত্তি করলেন না। দুপুরের দিকটাতেই আমরা বনমালীর ঘরে প্রবেশ করলাম। জিনিস বলতে সেরকম কিছুই নেই, 2 ছোট চৌকি আর একটা টেবিল। একটা চৌকি আর টেবিলটা মনে হয় শুভঙ্কর বাবুর। টেবিলের উপর বেশ কটা হিসাবের ডায়েরি আর 2 বই। আমরা টেবিলে কোনো কিছু প্রথমে হাত দিলাম না। আমরা 2 চৌকির নিচে ঢুকলাম। শুভঙ্করের চৌকির নিচে সেরকম কিছু পেলাম না। বনমালীর চৌকির নিচে একটা বেশ বড় ট্রাঙ্ক পেলাম, যেটায় তালা ঝোলানো। আদিদা বলল, আগে চারিদিকে খুঁজে দেখি চাবি পাওয়া যায় নাকি, তারপর না পেলে তালাটা ভাঙা যাবে। কিছুক্ষণ খোঁজার পর বনমালীর চৌকির চাদরের তলায় আমরা চাবিটা পেলাম। তালাটা খোলা হলো, কিছু জামা কাপড় আর একটা ভোটার আইডি কার্ড পাওয়া গেল। একটা ব্যাংকের বই, আর একদম নিচে পাওয়া গেল 50,000 টাকা একটা কাগজে মোড়া, আর তাতে লেখা কাজ হয়ে গেলে বাকি 50 পাবে। আর একটা ভিজিটিং কার্ড পাওয়া গেল, সেটা কি আদিদা ভালো করে পড়ে নিজের পকেটে পুরে নিল আর বলল, সন্দেহটা ঠিকই ছিল, আমাকে মারার কাজটা বনমালীকে দিয়ে করানো হয়েছে। তুই একবার শুভঙ্করের ম্যাট্রেসটা তুলে দেখ তো কিছু পাস কিনা। কিন্তু যেমন ভাবে যা যা রাখা আছে ঠিক সেইভাবে সেখানে জিনিসগুলো রেখে দিয়ে আসবি, যাতে ও বুঝতে না পারে। ম্যাট্রেসটা তুললাম আস্তে আস্তে। বেশি কিছু পেলাম না, কিছু বেদরকারি কাগজপত্র। আরও খুঁজতে খুঁজতে পেলাম একটা ব্যাংকের বই আর একটা ডেথ সার্টিফিকেট, আর তাতে নিচে ডাক্তারের জায়গায় সই আছে অবিনাশ বাবুর। আদিদা আমাকে বলল, এগুলোর কোনো কিছুই আমরা নেব না, প্রত্যেক কটার ভালো করে তোর মোবাইলে ছবি তুলে নে, তারপর ওগুলো যেমনভাবে সাজানো ছিল ঠিক সেরকমভাবে সাজিয়ে রেখে দে। তারপর আমরা ওই ঘর থেকে বার হয়ে গেলাম। সামনে বাগানের উঠোনটায় দেখলাম চপলাদির ছেলে পচা কিসব খেলছে। আদিদা ওর সামনে গেল, ওর 2 হাত ধরলো। ডান হাতের একটা আঙ্গুলে একটা বেশ দামি সোনার আংটি পড়ে আছে দেখে আদিদা ওকে জিজ্ঞেস করলো, এইটা কে দিয়েছে? পচা আংটিটার দিকে তাকিয়ে বলল, আমার মা দিয়েছে, আমার জন্মদিন ছিল তো তাই জন্যই আমাকে দিয়েছে। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, আমি তো আপার নার্সারিতে পড়ি, লিটিল লরিয়া স্কুলে। হোয়াট ইজ ইয়োর নেম? আদিদা জিজ্ঞেস করতে সঙ্গে সঙ্গে পচা উত্তর দিল, মাই নেম ইজ ঋতবান মুখ। এই পচা, ওখানে কি করছিস? এদিকে আয়, এদিকে আয় শিখির, খালি বাইরে খেলা। বলে চপলাদি বাচ্চাটার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে গেল। আমরা আমাদের ঘরে ঢুকে পড়লাম। আদিদা বলল, শুধু বাইবেল নয় রে, অনেক কিছুই লুকোনো আছে, যার কিছুটা করে বুঝতে পারা গেছে। আচ্ছা, তুই এবারে মোবাইলে যে ফটোগুলো তুলেছিস আমাকে একবার দেখাতো। আমি প্রথমে ডেথ সার্টিফিকেটটা দেখলাম। মৃতের নাম বিশ্বনাথ বিশ্বাস, তারিখ 12/5/2009, প্রায় 11 বছর আগে। কজ অফ ডেথে লেখা আছে অ্যাক্সিডেন্ট। আর ব্যাংকের বইয়ের ফটোগুলোতে প্রত্যেক মাসে 30,000 টাকা করে ক্রেডিট, আর প্রত্যেকেই একটাই অ্যাকাউন্ট নাম্বার থেকে জমা পড়েছে।
আর প্রতি বছর শেষ 3 বছর ধরে এপ্রিল মাসে 1 লাখ টাকা করে ক্রেডিট বাই চেক, আর সেই অ্যাকাউন্ট নাম্বারও একই। এবার আদিদা একটু চমকে গেল। আদিদা বলল, আচ্ছা অনু, এতগুলো টাকা ওকে কে দিয়েছে? আমার তো মনে হচ্ছে ও স্যারের টাকা প্রত্যেক মাসে নিজের অ্যাকাউন্টে কিছু করে জমা করে আর বাকিটা স্যারকে হিসেব দেখায়, আর স্যার পুরোপুরি ওর ওপর ভরসা করে কোনো হিসাবপত্রই আর ক্রস চেক করেন না। তার মানে অনুব্রত বাবু আমাদেরকে শুভঙ্করের ব্যাপারে যা বলেছেন তা সত্যি? আমারও তো তাই মনে হচ্ছে। আচ্ছা দেখ তো, এই 1 সপ্তাহের মধ্যে কোনো ডেবিট আছে কিনা ওই অ্যাকাউন্টে। আমি লাস্ট ফটোটা দেখে বললাম, হ্যাঁ আছে তো। কত? 40,000 টাকা। মিলছে মিলছে, হিসেব মিলছে। এক কাজ কর, তুই শুভঙ্করের ভাইকে একটা কল কর, আর শুধু ওর বাবার নামটা একবার জিজ্ঞেস কর। আমি কল করলাম, আর যা উত্তর পেলাম তাতে একটু অবাক হলাম বটে। আদিদা জিজ্ঞেস করলো, কি নাম বললো ওর বাবার? বিশ্বনাথ বিশ্বাস তো? হ্যাঁ, বিশ্বনাথ বিশ্বাস। পরের দিন সকালে পৌঁছে গেলাম পাশের বাড়ি, মানে ডাক্তার অবিনাশ বাবুর বাড়ি। বেশ পুরনো বাড়ি, তবে স্যারের বাড়ির মতো অতটা বড় নয়, আর বাগানটাও বেশ ছোট। আমাদের যেখানে বসতে দেওয়া হলো, ঘরটা খুব একটা বড় নয়, কিন্তু চারিদিকে প্রচুর বই রাখা আছে। বেশিরভাগই ডাক্তারির বই, আর সব বইগুলোই খুব যত্ন করে গুছিয়ে রাখা। আদিদা অবিনাশ বাবুকে শুধু একটাই কথা বলল, কিছু জিনিস আমার হাতে এসেছে যেটা হয়তো বাইবেল চুরি আর বনমালীর মৃত্যু, এই দুটো রহস্যর সমাধান করতেই সাহায্য করতে পারে। তা আপনি কি আমাদেরকে এ বিষয়ে একটু সাহায্য করবেন? বলে আদিদা আমার মোবাইলটা নিয়ে প্রেসক্রিপশনটার ছবিটা অবিনাশ বাবুকে দেখালেন। অবিনাশ বাবু ওইটা দেখে বললেন, ব্যাপারটা এতদিন পর যে প্রকাশ পাবে সেটা আমি বুঝতে পারিনি, আর এইটা যে তুমি উদ্ধার করবে সেটাও আমি আশা করিনি। যাই হোক, তোমাকে ব্যাপারটা যদি পুরোটা খুলে বলি তাহলে তুমি অনেক কিছুর দিক থেকেই ক্লিয়ার হবে। আদিদা সব ব্যাপারটা শুনলো আর আমাকে বলল, শোন, এখনই সব কিছু লাফিয়ে লাফিয়ে বলে দিস না, সবাইকে একটু সাসপেন্সে রাখ। গল্পের ক্লাইম্যাক্সের জন্য তো কিছু বাঁচিয়ে রাখতে হবে নাকি? তাই ওই ব্যাপারগুলো শেষ পর্বতেই বলবো। আমরা প্রায় আধ ঘন্টা পরে অবিনাশ বাবুর বাড়ি থেকে বার হলাম, আর স্যারের বাড়িতে ঢোকার পথে দেখা হলো শুভঙ্কর বাবুর সাথে। ওনাকে দেখে আদিদা বলল, গুড মর্নিং, কেমন আছেন? আপনি তো সময় সময় ডুমুরের ফুল হয়ে যান মশাই। শুভঙ্কর বাবু হালকা হাসার চেষ্টা করলেন আর বললেন, তা বেশ কদিন থেকে খুব ব্যস্ত আছি, একটু বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তা এই দৌড়োদৌড়িটা কি কাজের জন্য না অন্য কিছুর জন্য? আপনার কি মনে হয় আদিত্যবাবু? আমার এখনো কিছু সঠিকভাবে মনে হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হবে। তা আপনি তো আমার বাড়িতে গেছিলেন, কিছু জানতে পারলেন ওখানে গিয়ে? তা আপনি আমাকে বলতেই পারতেন, আমি নিজেই আপনাদেরকে নিয়ে যেতাম। হ্যাঁ, গেছি বই কি। গোয়েন্দার কাজ হলো সবাইকেই সন্দেহ করা। আর প্রথম সন্দেহ আপনি আমাকেই করলেন। একটা কথা গর্ব করে বলতে পারি, মাইনে ছাড়া একটা টাকাও এদিক ওদিক করি না। আর আপনি কিন্তু দিকটা ভুল দিকে মারছেন, ওই বাইবেল কিন্তু আমি নিইনি। যাই হোক, দেখা যাক। খুব শীঘ্রই বাইবেলটা যে নিয়েছে তাকে খুঁজে বার করব, আর 2-3 দিনের মধ্যেই আশা করছি বার করতে পারবো। অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, এখন আসি, একটু তাড়া আছে। বলে শুভঙ্কর বাবু চলে গেলেন, আর আমরাও আস্তে আস্তে ঘরের দিকে এগোলাম। সকালে ব্রেকফাস্টের পর আদিদা বলল, কাল একদম ভোরের ট্রেনে কলকাতায় যাব, ওখানে কিছু কাজ আছে। আর হ্যাঁ, আমি যে কলকাতা যাচ্ছি সেটা কিন্তু কাউকে বলবি না, স্যারকেও নয়। আর তুই এখানেই থাকবি। আমি বললাম, তাহলে যদি তোমার ব্যাপারে কেউ খোঁজ করে তাহলে কি বলবো? বলবি দাদা ওর গ্রামের বাড়িতে গেছে, রাতে ফিরে আসবে। গ্রামের নাম বলবি সাগর দিঘি, এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে।
আর এখন আমি একটু বহরমপুর যাচ্ছি, ঘন্টা দেড়েক মতো সময় লাগবে ফিরতে। এখন কোথায় যাচ্ছ আবার? আর কিছুই তো বলছো না আমাকে। এখন যাচ্ছি একটু পচার স্কুলে, লিটল লাউরেট। আমারও এবার ব্যাপারগুলো কেমন ধোঁয়াশা লাগছিল। নির্ঘাত আদিদা ক্রিমিনাল কেস সেটা বুঝতে পেরে গেছে, কারণ ও ক্লাইম্যাক্সের দোরগোড়ায় এসেই এমন বিহেভ করে, মানে খুব তাড়াহুড়ো করে অনেক কটা কাজ একসাথে করে আর আমাকে বেশি কিছু বলতে চায় না। তখন আমি ওর কাছে থার্ড পার্সন হয়ে যাই। এটাতে আমার মাথাটা খুবই গরম হয়ে যায়, যেটা আমি ওকে বলতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ক্রিমিনালকে তুমি ধরে ফেলেছো তাই না আদিদা? আদিদা উত্তর দিল, দুটো জিনিস কনফার্ম করার দরকার আছে, আর তাই জন্যই তো কলকাতায় যাচ্ছি। আচ্ছা, এটার সাথে তোমার কলকাতায় যাওয়ার কি সম্পর্ক আছে সেটা আমি বুঝতে পারছি না। আছে আছে, সম্পর্ক আছে, আর একটু অপেক্ষা কর। আমার আর সহ্য হচ্ছিল না, জানতে ইচ্ছা করছিল বাইবেলটা কে নিয়েছে, আর এটাও ভেবে ভালো লাগছিল যে বাইবেলটা এবার দেখতে পাবো। তাই বেশি কিছু আর আমি জিজ্ঞেস করলাম না, শুধু বললাম, আমি কি তোমার সাথে পচা স্কুলে যেতে পারি? আদিদা একটু চুপ করে থেকে বলল, না, যেতে পারিস না, কারণ ওখানে গিয়ে যা যা হবে তার সব কিছুই তুই পাঠককে বলে দিবি, আর আমি এখন কিছুই বলতে চাইছি না। এই বলে আদিদা চলে গেল পচার স্কুলে। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না এই কেসটার সাথে পচার স্কুলের আবার কি যোগাযোগ ছিল। আদিদা যখন পচার স্কুল থেকে ফিরে আসলো তখন প্রায় 12টা বাজে। আমি, স্যার, শুভঙ্কর আর অনুব্রত বাবু চারজনে বসে আছি বড় হল ঘরটায়, আর অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। আদিদা ভিতরে ঢুকেই বলল, যদি ডিস্টার্ব না ফিল করেন তাহলে কি আপনাদের আড্ডায় যোগ দিতে পারি? স্যার বললেন, আরে কেন যোগ দিতে পারবে না? তুমি আবার পারমিশন নেবে আমাদের থেকে? সামনে রাখা সোফাটায় আদিদা বসে আমাদের আড্ডায় যোগ দিল। স্যার বললেন, ছোটবাবু কল করেছিলেন, আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন বনমালীর পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে। আদিদা অনুব্রত বাবুকে জিজ্ঞেস করলো, তা আপনার কবে ফেরা হচ্ছে আমেরিকাতে? কালকের ফ্লাইট তো পেলাম না, তাই পরশুর ফ্লাইটে যাচ্ছি। আপনার তো আরও কদিন এখানে থাকার কথা ছিল, একটু তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন, কোনো আর্জেন্ট কাজ পড়ে গেল নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার কলিগ লিও কল করেছিল, কিছু অসুবিধা হয়েছে হোটেলে, তাই ফিরতেই হবে। আচ্ছা আচ্ছা, সাবধানে ফিরবেন। ইতিমধ্যে বহরমপুর থানার ছোট বাবু বিমলদা এসে পড়লেন, ওনার হাতে একটা রিপোর্ট। উনি আদিদাকে উদ্দেশ্য করে বললেন, আদিত্য, তুমি যা সন্দেহ করেছিলে তা কিন্তু পুরোপুরি ভুল। তার মানে? আমি কিছুই বুঝলাম না। বিমলদা তার হাতের রিপোর্টটা আদিদাকে দিয়ে বলল, এইটি পড়ে দেখো। আদিদা পুরো রিপোর্টটা মন দিয়ে পড়ল আর আমাদের সবার দিকে তাকিয়ে বলল, বনমালী বাবুকে খুন করা হয়নি, উনি আত্মহত্যা করেছেন। ব্যাপারটা শুনে কেউ অবাক হোক না হোক, আমি কিন্তু বেশ অবাক হয়ে গেলাম আর প্রশ্ন করলাম, তাহলে এরপর কি হবে? ভেবেছিলাম যে বনমালীকে খুন করা হয়েছে, আর যে খুন করেছে সেই হয়তো বাইবেলটাও নিয়েছে। আদিদা এক ঢিলে দুটো পাখি মারবে আর সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু না, কেসটা যত দিন যাচ্ছে প্রচুর ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে। আমার যতদূর মনে পড়ছে এই কেসটা আদিদার 4 নম্বর কেস। এর আগের কেসগুলোতে এতটা আদিদাকে খাটতেও হয়নি আর এতটা জটও পাকিয়ে যায়নি। সকাল 6টার সময় জাস্ট ঘুম থেকে উঠে কথাগুলো ভাবছি, তখনই একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখলাম আদিদা পাঠিয়েছে, তাতে লেখা আছে, আমি ভোরের ট্রেন পেয়ে গেছি, তুই সাবধানে থাকিস, আর কোনো রকম গন্ডগোল দেখলে আমাকে কল করবি। আর জানিস তো, কেউ জিজ্ঞেস করলে কি বলবি? সাগর দিঘি এসেছি আমি। আমি জাস্ট ওকে লিখে ছেড়ে দিলাম। আমি এখনো পর্যন্ত বুঝলাম না ও হুট করে কলকাতায় কেন গেল। কালকে পচার স্কুলে গেল, সেটার কারণ না হয় বুঝলাম। ওর পাল্লায় পড়ে আমাকেও পুরোপুরি সাসপেন্সে থাকতে হয়। যাই হোক, আমার আর করার কিছু ছিল না। সারাদিন ল্যাদ খাচ্ছিলাম আর উপন্যাস পড়ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে আদিদাকে একটা কল করলাম, জিজ্ঞেস করলাম কোথায় আছে আর কতদূর এগোনো গেল। ওপার থেকে উত্তর আসলো, প্রায় 90% কাজই করে ফেলেছি, আর একটু কিছু বাকি আছে, চিন্তা করিস না, কালকের মধ্যেই সলিউশন হয়ে যাবে। তুই শুধু আমাকে বল
তুই সাথে করে তোর ড্রাইভিং লাইসেন্সটা রেখেছিস তো? আমি উত্তর দিলাম, হ্যাঁ ওটা আমি এনেছি, ওইটা সাথে নিয়েই ঘুরি। বাহ বাহ, বেশ ভালো। কালকে আমি যখন বলবো তুই স্যারের গাড়িটা নিয়ে চলে আসবি কলকাতায়। সাথে করে কাকে কাকে নিয়ে আসবি সেটাও কালই বলে দেবো। এই কলকাতাতেই মনে হচ্ছে সমস্যার সমাধান হবে। তাহলে বাইবেলটা পাওয়া যাবে নিশ্চয়ই? আশা করছি পাওয়া যাবে। এখনো পর্যন্ত সেটা ইন্ডিয়ার বাইরে যেতে পারেনি। ভাগ্য ভালো যে সেটা কলকাতাতে বিক্রি করা হয়নি, তাহলে সেটা আর উদ্ধার করা যেত না। যাই হোক, এখন ফোনটা রাখ। আমাকে আজকে আর ডিস্টার্ব করবি না, আমি কাল ঠিক তোকে কল করে নেব। তুই শুধু রেডি থাকিস, হ্যাঁ? মোটামুটি ধরে রাখ সকাল 8টার মধ্যে তোকে কল করব। চল রাখছি, টাটা। বলে আদিদা ফোনটা রেখে দিল। আমিও বেশ নিশ্চিন্ত হলাম এইটা ভেবে যে বাইবেলটা পাওয়া যাবে। মনে হচ্ছিল দৌড়ে গিয়ে স্যারকে সব কথাগুলো বলে দিই, কিন্তু আদিদা কাউকে কিছু বলতে মানা করেছে। তাই নিজের মনকে একটু বোঝালাম, আর তো একটা রাতের ব্যাপার, রাত পোহালেই আসল সত্যিটা জানা যাবে। বিকেলের দিকে বাগানে বসে আছি, এমন সময় এসে হাজির অবিনাশ বাবু। আমাকে দেখেই একগাল হাসি হেসে বললেন, কি অনন্যা দিদি ভাই, তোমার দাদা কোথায় গেল? কালকের সকালের পর থেকে তো তার আর পাত্তাই নেই। আমি বললাম, ও গেছে সাগর দিঘি, কাল সকালে ফিরবে। কোথায়? সাগর দিঘি? সে তো বেশ খানিকটা দূর। ওখানে আবার কি করতে গেল? ওখানে কি বাইবেলের চোরটাকে ধরতে গেল নাকি? না না, চোর ধরতে যাবে কেন? সাগর দিঘিতে ওর গ্রামের বাড়ি আছে, ওখানেই গেছে। আরে বাবা, তা এখনই যাওয়ার কি দরকার ছিল? আগেই তো যেতে পারতো নাকি? আমি তো বলেছিলাম যে 3টে দিন রেস্ট নিতে। এইসব ডিটেকটিভদের বলিহারি, নিজেদেরকে হিন্দি ফিল্মের হিরো ভাববে। আরে বাবা, আগে নিজে বাঁচি তো বাপের নাম, তারপর তো সব অন্য কিছু। তা বাইবেলটা উদ্ধার হবে নাকি ওইটে যে নেবার সে নিয়ে ফ্রুট হয়ে গেছে? বলে আরো এক গাল হেসে নিলেন। ওনার কথা শুনে মনে হলো বাইবেলটা উনিই ঝেড়ে দিয়েছেন, কিন্তু পরে আবার মনে হলো এই বয়স্ক মানুষটা মনে হয় না অত কিছু করতে পারে। কিন্তু আদিদার কথায় ক্রিমিনালের মুখ দেখে চেনা যায় না, তাই এই ক্ষেত্রে উনি বয়স্ক বলে এই নয় যে ওনাকে সন্দেহ করার দরকার নেই। আদিদা নিশ্চয়ই এই অবিনাশ বাবুকেও ওর সন্দেহর লিস্টে রেখেছে। মনে হচ্ছিল বলেই ফেলি, কাল পর্যন্ত অপেক্ষা করুন, ক্রিমিনালকেও পাবেন আর বাইবেলও পেয়ে যাবেন। যত সব আদিক্ষেতার কথা। যাই হোক, উনি বেশ কিছুক্ষণ বকবক করে চলে গেলেন। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। বুড়োটাকে আর সহ্য করতে পারছিলাম না। জাস্ট রাতে স্যারের সাথে বসে অনেকক্ষণই গল্প হলো। প্রায় রাত 10টার পর আমি শুতে গেলাম। ঘুমানোর আগে আমার ব্যাগটা ভালো করে গুছিয়ে নিলাম আর ড্রাইভিং লাইসেন্সটাও সামনের দিকে গুছিয়ে রাখলাম, কারণ কালকে সবার আগে এইটা দরকার হবে। পরের দিন সকাল ঠিক 6:15 আমার ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আদিদা কল করেছে। কলটা রিসিভ করলাম। হ্যাঁ আদিদা, বলো। শোন, আয়েশবাগ থেকে কলকাতায় আসতে গাড়ি করে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। জ্যাম থাকলে আরও আধ ঘন্টা এক্সট্রা, মানে 6 ঘন্টাই ধর। তোদের মানে তোকে বার হতে হবে সকাল 8টার মধ্যে। আর শোন, সাথে করে নিয়ে আসবি স্যারকে আর শুভঙ্কর বাবুকে। কলকাতায় আসছিস সেটা ওদেরকে বলবি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আসবি সেটা বলার দরকার নেই, ওকে? তুই কলকাতা এয়ারপোর্টের পরে যশোর রোড ধরবি। ওখান থেকে সোজা নাগের বাজার হয়ে ডান দিকে ঘুরবি, মানে দমদম স্টেশনের দিকে। ওইদিকে যে রাস্তাটা যাচ্ছে, হনুমান মন্দিরটা পার করেই দেখবি ডান হাতে একটা 5তলা ফ্ল্যাট আছে, সানরাইজ অ্যাপার্টমেন্ট। ওর নিচে গাড়ি দাঁড় করিয়ে আমাকে কল করবি, ওকে? আমি সব কিছু শুনলাম আর ডায়েরিতে নোটও করে নিলাম। তারপর আদিদাকে বললাম, ঠিক আছে, বুঝে গেছি। আমি দুপুর 2টোর মধ্যে যে ঠিকানা বললে সেখানে পৌঁছে যাব। তুমি সাবধানে থেকো। মনে একটা এক্সাইটমেন্ট হচ্ছিল, সাথে খুব টেনশনও হচ্ছিল এটা ভেবে যে কি হতে চলেছে। আজকেই প্রাচীন বাইবেলের রহস্য সমাধান হতে চলেছে।
ঠিক 8টা বাজার 15 মিনিট আগে গাড়িতে স্টার্ট দিলাম। আমার পেছনে বসে আছেন জয়ব্রত স্যার আর শুভঙ্কর বাবু। আমাদের সানরাইজ অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেল 1:30। আদিদাকে ফোন করে জানিয়ে দিলাম আমরা পৌঁছে গেছি। আদিদা আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। ফ্ল্যাটটার নিচে যখন গাড়িটা দাঁড় করালাম তখন স্যার দেখে আমাকে বললেন, অনু, এ তো সানরাইজ অ্যাপার্টমেন্ট, যার 3 তলায় আছে আমার নিজের 1 BHK ফ্ল্যাট, যেটা আজ থেকে প্রায় 25 বছর আগে কিনেছিলাম। যখন কলকাতায় সিটি কলেজে পড়াতাম তখন তো এখানেই থাকতাম। আর এইটা অনেক দিন আগে অনুব্রতর নামে করে দিয়েছি। এখানে কেন নিয়ে আসলে আমাদেরকে? আমি স্যারকে বললাম, স্যার আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আদিদা আমাকে এখানেই আসতে বলেছিল। আমিও সম্পূর্ণটা জানি না, আর কিছুক্ষণ পর সবই জানতে পারবেন। আর আশা করছি আজকে বাইবেলটাও উদ্ধার হবে। কথাগুলো শুনে স্যার একটু আশ্বস্ত হলেন আর চুপ করে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলেন। আমার একটু টেনশনই হচ্ছিল বটে। টেনশনের কারণটা ছিল আদিদা এখনো কল করছে না, আর আসল ক্রিমিনালটাকে সেটাও জানার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাচ্ছিল। কোনো কিছুর একদম 11th আওয়ারে গিয়ে যেরকম টেনশন হয় বা সবুর করা যায় না, আমার ঠিক সেরকমই হচ্ছিল। ঠিক 20 মিনিট পর ফোনটা বেজে উঠলো আর আমি হট করে একটু চমকে গিয়ে ফোনটা ধরলাম, যদিও কলটা আদিদাই করেছিল। হ্যালো আদিদা, বলো। শোন মন দিয়ে যা বলছি, তুই আর শুভঙ্কর বাবু দুজনে আস্তে আস্তে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে উঠে আসবি। স্যারকে গাড়িতেই বসতে বল। আমি যতক্ষণ না ওনাকে ডাকবো ওনার আসার প্রয়োজন নেই। তোরা সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় চলে আয়, ওখানেই আমি আছি। তারপর কি করতে হবে আমি বলছি। শুভঙ্কর বাবু আর আমি গাড়ি থেকে বার হয়ে আস্তে আস্তে ফ্ল্যাটটার ভিতরে ঢুকে সিঁড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। বুকটা এবার ধুকধুক করছিল। কি হতে চলেছে, কি হবে কেউ জানে না। কিছুক্ষণের মধ্যে উঠে গেলাম 3 তলায়। দেখি আদিদা সিঁড়ির বাঁ দিকের 3C নাম্বার ফ্ল্যাটের দরজার ডান পাশে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আদিদাকে বলতে যাব, আদিদা, তখনই আদিদা ডান হাতের আঙ্গুলটা 2 ঠোঁটের মাঝে রেখে আস্তে করে বলল, চুপ, এখন কোনো কথা নয় বলে শুভঙ্কর বাবুকে ইশারায় হাত দিয়ে বুঝিয়ে দিল ফ্ল্যাটের গেটটার বাম পাশে দাঁড়াতে, আর আমাকে ইশারায় নিজের কাছে ডেকে নিল। আমি সঙ্গে সঙ্গে আদিদার বাম পাশে গিয়ে দাঁড়ালাম। এখন একদম বেশি কথা বলবি না, চুপ করে এখানে আমার পাশে এসে দাঁড়া। আদিদা আমাকে কথাগুলো খুবই নিচু গলায় বলল। আমিও খুব নিচু স্বরে বললাম, এখানে কে আছে? ক্রিমিনাল আছে, একটা নয়, দুটো। তাই নাকি? আর একটা কে? অপেক্ষা কর, সব দেখতে পাবি। আর বাইবেলটা? ওইটা ওদের সাথেই আছে। তুমি কি করে জানলে এখানে ক্রিমিনাল লুকিয়ে আছে? ভিজিটিং কার্ড মনে আছে? ভিজিটিং কার্ড? কোন ভিজিটিং কার্ড? একটু মনে কর, কোন ভিজিটিং কার্ড? যেটা বনমালী কাকুর ঘর থেকে পেয়েছিলাম। হ্যাঁ, ওইটার জন্যই সবকিছু। তাহলে তুমি কলকাতায় এসেছিলে এইটার জন্য? ওইটাতে যে অ্যাড্রেসটা লেখা ছিল সেই ঠিকানাতে এসেছিলাম, আর ওখান থেকেই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। তুই যদি ভিজিটিং কার্ডটা না পেতিস তাহলে এই জন্মতে আর বাইবেলটা উদ্ধার করতে পারতাম না। আমাদের দুজনের মধ্যে যা যা কথা হচ্ছে তা এতই আস্তে আস্তে হচ্ছিল যে সেগুলো আমরা ছাড়া আর কেউই শুনতে পারার মতো ছিল না, এমনকি শুভঙ্কর বাবুরও না। এতক্ষণে উনিও বুঝে গেছেন যে আদিদার সন্দেহের লিস্ট থেকে ওনার নামটা সরে গেছে, তাই জন্যই ওনাকে এখানে আমাদের সাহায্যের জন্য নিয়ে আসা। আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাব আদিদাকে, এমন সময় 3C ফ্ল্যাটের দরজার হ্যান্ডেলটা জোরে নড়ে উঠল, আর এক হ্যাঁচকা দিয়ে কেউ যেন দরজাটা ভিতরের দিকে টেনে ধরল। আর তারপর সেই ঘর থেকে যে মানুষটি বেরিয়ে আসলো তাকে দেখে আমি আর শুভঙ্কর বাবু পুরো আকাশ থেকে পড়লাম। আমরা যেটা কোনো দিনও ভেবেও দেখিনি সেই মুখটাই আমাদের সামনে এসে উপস্থিত হলো। ডেনিম রঙের জিন্সের প্যান্ট আর একটা লাইট ইয়েলো রঙের পোলো টি শার্ট আর হাতে একটা কালো রঙের অ্যাটাচি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো স্যারের বাড়ির রান্নার মহিলা, পচার মা, 29 বছরের চপলাদি। দরজা থেকে বার হয়ে চপলা যেই দেখলো আমরা 3জন দাঁড়িয়ে আছি
সঙ্গে সঙ্গে হাতের অ্যাটাচিটা নিয়ে আদিদার মাথায় জোরে একটা বাড়ি মারলো আর চিৎকার করে বলল, অনুব্রত পালাও! আর বলে সিঁড়ি দিয়ে জোরে নিচে দৌড়াতে লাগলো। আদিদা সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়লো আর চিৎকার করে বলল, অনু চপলকে ধর, শুভঙ্কর বাবু ঘরের ভিতর যান, অনুব্রতকে পালাতে দেবেন না। আমি দৌড়ালাম চপলার পিছনে আর শুভঙ্কর বাবু ঘরের ভিতরে দৌড়ে গেল। ঘরের ভিতরে গিয়ে শুভঙ্কর বাবু দেখলো ব্যালকনির দরজাটা খোলা, মানে অনুব্রত ব্যালকনি দিয়ে নিচে নেমে গেছে। দৌড়ে আদিদার কাছে এসে জানালো, আদিদার সঙ্গে সঙ্গে কল করলো বহরমপুর থানার ছোট বাবু বিমলদাকে। বিমলদা, অনুব্রত পিছনের দরজা দিয়ে নিচে নেমে গেছে, একদম পালাতে দেবেন না। আমি ততক্ষণে চপলাকে ধরে উপরে 3 তলায় নিয়ে এসেছি। শুভঙ্কর বাবু ততক্ষণে 1 বোতল জল এনে আদিদার হাতে দিলেন। আদিদার সঙ্গে সঙ্গে অর্ধেক জল খেয়ে নিয়ে বাকি জলটা মাথায় ঢাললো। আমরা 3 জনে চপলাকে নিয়ে ফ্ল্যাটের রুমে প্রবেশ করলাম। আর কিছুক্ষণের মধ্যেই বিমলদা একজন কনস্টেবলের সাথে অনুব্রতকে নিয়ে রুমে আসলো। আদিদা শুভঙ্কর বাবুকে স্যারকে উপরে আনার জন্য বলল। আদিদা গতকালকেই বিমল বাবুকে কল করে দিয়েছিল আসার জন্য, সব কিছু প্ল্যান সাজিয়েই রেখেছিল। আমরা সবাই এখন উপস্থিত স্যারের ফ্ল্যাটের রুমটায়। আমাদের সামনে মাথা নিচু করে বসে আছেন অনুব্রত বাবু আর চপলাদি, দুজনেই একদম চুপ। ঘরটায় একটা পিন পড়লেও এখন তার শব্দ শোনা যাবে। সবার নিস্তব্ধতা কাটিয়ে আদিদাই বলে উঠল, তাহলে অনুব্রত বাবু, আজকেই আপনি বাইবেলটা নিয়ে চলে যাচ্ছিলেন আমেরিকা, আর সেখানেই পেতেন এর একটা মোটা মূল্য। পুরো ব্যাপারটা ঠিক কিভাবে করলেন সেটা আমি বলবো না আপনি মুখ খুলবেন? অনুব্রত বাবু একেবারে চুপ করে মাথা নিচু করে বসে আছেন, কারোর সাথেই চোখ তুলে কথা বলার সাহস নেই। কি হলো অনুব্রত? আদিত্য তোমাকে কি বলতে বলছে? বাইবেলটা তুমিই নিয়েছো? কি হলো? এখনো চুপ করে আছো কেন? উত্তর দাও। স্যার একটু উঁচু স্বরেই কথাগুলো অনুব্রত বাবুর উদ্দেশ্যে বললেন। অনুব্রত বাবু এবার আস্তে আস্তে মুখ খুলল। হ্যাঁ বাবা, বাইবেলটা আমি নিয়েছি। আমেরিকায় আমার প্রচুর টাকার দেনা হয়ে গেছিল, তাছাড়া দুটো পার্সোনাল লোনও নেওয়া ছিল, সেটাও মেটাতে পারছিলাম না। আমার প্রচুর টাকার দরকার ছিল, তাই বাধ্য হয়েই আমি। আদিদা অনুব্রত বাবুকে থামিয়ে দিয়ে বলল, বাকিটা আমি বলছি। আপনি আমেরিকা থেকেই প্ল্যান করে নিলেন যে বাইবেলটা চুরি করে ওইটাকে যদি ঠিক জায়গায় বিক্রি করা যায় তাহলেই আপনার সমস্যার সমাধান। আর তাই আপনি আমেরিকা থেকে এখানে চলে এলেন। আর হ্যাঁ, আপনি যে হোটেলে চাকরি করেন, না করেন বলাটা ভুল হবে, যে হোটেলে চাকরি করতেন সেই হোটেল থেকেই তো আপনাকে বহিষ্কার করা হয়েছিল, তাও প্রায় 6 মাস আগে। কি তাই তো? আদিদা প্রশ্নটা অনুব্রত বাবুর দিকে ছুড়ে দিল। হ্যাঁ, মানে ওই হোটেলে প্রত্যেক মাসে আমি কিছু না কিছু হিসেব গোলমাল করতাম, আর শেষে ধরা পড়ে গেলাম। আর আমাকে 3 মাস ওরা সময় দিয়েছিল এই টাকা শোধ করার। মাথা নিচু করে অনুব্রত বাবু খুবই আস্তে আস্তে কথাগুলো বলল। আদিদা আবার বলতে শুরু করলো, আপনার কলিগ মিস্টার লিও, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন, এমনকি ওনার থেকেও আপনি বেশ কিছু টাকা নিয়েছেন। বলে একটু থামলো আদিদা, তারপর আবার শুরু করলো। সত্যি কথা বলতে প্রথম দিকটায় আপনাকে আমার সেরকম সন্দেহ হয়নি। গোড়া থেকেই আমি সন্দেহটা শুভঙ্কর বাবুকেই করছিলাম। কিন্তু সেদিন যখন আপনি শুভঙ্কর বাবুকে ডাইরেক্ট ব্লেম করলেন, সেদিন থেকে আপনাকে সন্দেহ করতে শুরু করলাম। আর আপনি যখন বাইবেলটার ব্যাপারে এতটা ডিটেলস বললেন, তখনও একটু আন্দাজ করেছিলাম যে আপনি ওটার ব্যাপারে এতটা জানলেন কি করে। আদিদা এবার চপলাদির দিকে তাকিয়ে বলল, এইবার আসি আপনার কাছে। চপলা ওরফে রেহানা খাতুন, আপনাকে সন্দেহ হলো সেদিন থেকে যেদিন রাতে আপনাকে অনুব্রত বাবুর ঘরে ঢুকতে দেখেছিলাম, আর প্রায় ঘন্টা দেড়েক পর ঘর থেকে বার হয়েছিলেন। আর তাছাড়া যখন আপনার ছেলের সাথে কথা বললাম, তখন ও বাবার নাম বলতে যাচ্ছিল,
তখনই আপনি ওকে থামিয়ে দিলেন। আর ওর হাতের যে আংটিটা, সেটা কম করে 20-22 হাজার টাকা দাম তো হবেই। সেটার দিকেও আমার নজর গেল। আর লাউরেট স্কুলের খরচা তো অনেক। যখন ওর মুখে শুনলাম ওর স্কুলের নামটা, তখন ও খটকাটা লাগে। তাই তো সেদিন স্কুলে গিয়ে জানতে পারলাম যে পচার বাবা হলেন অনুব্রত বাবু। তার মানে ওই বাচ্চাটা আমার নাতি, আর তুমি এতদিন ব্যাপারটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে? স্যার অনুব্রত বাবুর দিকে তাকিয়ে কথাগুলো বললেন। হ্যাঁ বাবা, ওইটা তোমার নাতি, আমার আর রেহানার ছেলে। 7 বছর আগে আমি যখন কলকাতায় এসেছিলাম, তখন প্রায় 2 বছরের বেশি আমি কলকাতায় থাকি। পয়সার অভাবে আমেরিকাতে যেতে পারছিলাম না। আমি ছিলাম কলকাতার ফ্ল্যাটে, একটু ছোট্ট ব্যবসা করার চেষ্টাও করেছিলাম ওখানে। তখনই পরিচয় হয় আমার রেহানার সাথে। আমরা দুজন কোর্ট ম্যারেজ করি, কিন্তু মুসলিম হয়ে আমি তোমাকে জানাতে সাহস পাইনি বাবা। তারপর ভেবেছিলাম ওকে নিয়ে আমেরিকায় চলে যাব, কিন্তু ওখানে গিয়ে ওকে রাখবো কোথায়? আমার নিজেরই কোনো টাকার ঠিক ছিল না। কিছুদিন পর আমেরিকায় ফিরে যাই আর রেহানাকে পাঠিয়ে দিই এই বাড়িতে। এতে বনমালী কাকু আমাদেরকে যথেষ্ট সাহায্য করে। তো প্রত্যেক বছর আমি যখন আসতাম, তখন কলকাতার এই ফ্ল্যাটেই বেশিরভাগ সময় থাকতাম, আর রেহানার বাবুকে চলে আসতে বলতাম। 2 বছর আগে ছেলেকে এখানের স্কুলে অ্যাডমিশনও করায়। তারপর ভেবেই রেখেছিলাম যে কোনোরকমভাবে যদি কিছু বেশি টাকা জোগাড় করা যায়, এই কলকাতার ফ্ল্যাটটা বিক্রি করে রেহানার বাবুকে নেমে আমেরিকায় পার্মানেন্টলি শিফট করে যাব। আর বাইবেলটা ঠিক আগের বছরে একবারই আমি দেখেছিলাম। সে ব্যাপারে অনেক খোঁজও করেছিলাম। আমি জানতাম যে এটা লাখ নয়, কোটিতেও বিক্রি করা যেতে পারে। আর এখানে এসে আপনি বনমালীকে দিয়ে বাইবেলটা স্যারের ঘর থেকে চুরি করালেন। আর তারপর কলকাতার সব থেকে বড় বুক পাবলিশার, মানে দ্য ন্যাশনাল বুক কোম্পানি লিমিটেড, তার যিনি জেনারেল ম্যানেজার, সেই মিস্টার সুরঞ্জন অধিকারীর সাথে যোগাযোগ করেন। কিন্তু উনি যে দামটা আপনাকে দেন তা আপনার পোষায় না, তাই ওনাকে আপনি মানা করে দেন। কি তাই তো? অনুব্রতবাবু, যদি কিছু ভুল বলি তাহলে একটু শুধরে দেবেন। সুরঞ্জনবাবু আপনাকে দাম দিচ্ছিল 85 লাখ টাকা, কিন্তু তাতে আপনি রাজি ছিলেন না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে এই বাইবেলটার দাম কত হবে তা আপনার জানা ছিল। তাই আপনি ওই দামটাকে না বলে দেন। আর এইবার আসি বনমালীর সুইসাইডের ব্যাপারে। ওটা সুইসাইড ছিল না, ওটা মার্ডারই ছিল। এইটা শুনে আমি আবার যেন আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম, তাহলে ওনার পোস্টমর্টম রিপোর্টটা ভুল ছিল? আমাকে ফোন করে যে থ্রেট দিয়েছিল সে বনমালী ছিল। আমরা যেদিন মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম, সেদিনকে সুরঞ্জন অধিকারী এসেছিলেন আপনার সাথে কথা বলতে, কিন্তু কোনো একটা কাজে আপনি বাড়ির বাইরে ছিলেন। উনি বনমালী বাবুর সাথেই কথা বলেন, আর ওনার থেকে এই বনমালী জানতে পারে বাইবেলটা আপনি কত দামে বিক্রি করছেন। এমনকি সুরঞ্জনবাবু আরও 5 লাখ টাকা এক্সট্রা অফার দিয়েছিলেন। আর হ্যাঁ, সেদিন রাতে আমার মাথায় যে আঘাতটা করেছিল সেই ব্যক্তিও ছিল বনমালী। আর সন্দেহটা যাতে শুভঙ্কর বাবুর দিকে যায়, তাই জন্য ওনার পেনের ক্যাপ ওইখানে ফেলে দেওয়া হয়। কিন্তু 2 দিন পর যখন মর্নিং ওয়াক থেকে আপনার সাথে গাড়িতে ফিরছিলাম, তখন বনমালীর গলায় আঁচড়টা দেখে আমি 100% কনফার্ম ছিলাম যে এই ব্যাপারটায় উনি জড়িত আছেন। আমি ব্যাপারটা নিয়ে এগোতে যাব, তার পরের দিনই বনমালীবাবু মার্ডার হয়ে গেলেন। তারপর আমরা বনমালীর ঘরে খোঁজাখুঁজি করতেই মিস্টার সুরঞ্জন অধিকারীর ভিজিটিং কার্ডটা পেলাম, আর তার সাথে ওনার মোবাইল নাম্বার। ওনাকে কল করে মিটিং ফিক্সড করলাম। তারপর গতকাল কলকাতায় এসে পুরো ব্যাপারটা পরিষ্কার হতে পারলাম। আপনি তো বনমালীকে ক্যাশ 25,000 টাকা দিয়েছিলেন, আর বাকি টাকাটাও দেওয়ার কথা ছিল। এবার বলুন তো, আপনি বনমালীকে কেন খুন করলেন?
বলে আদিদা প্রায় মিনিট দুয়েক চুপ করে থাকলো, তারপর কোনো উত্তর না পেয়ে আবার বলল, বলুন কি জন্য বনমালীকে খুন করলেন? কোনো কিছু আর লুকিয়ে রেখে লাভ নেই, আপনি ধরা পড়ে গেছেন, কারণটা এবার বলে ফেলুন। সেদিন রাতে ও যেদিন আপনার মাথায় আঘাত করলো আমাকে কল করেছিল। আমি ছিলাম কলকাতার বাড়িতে। আমাকে বনমালীদা বলল ওর বাকি টাকাটা এক্ষুনি লাগবে, আর ওর 50,000 টাকায় হবে না, ওর মোট 5 লাখ টাকা দরকার। আমি তখন রেগে গিয়ে ওকে বললাম যে ও যেন বেশি বাড়াবাড়ি না করে। তখন ও রেহানার পচার ব্যাপারটা বাবাকে জানিয়ে দেবে বলল, আর এটাও বলল যে বাইবেলটার ব্যাপারটাও জানিয়ে দেবে। আমি কোনো উপায় খুঁজে পাইনি, আমি কোনো উপায় খুঁজে না পেয়ে ওকে একটা দিন অপেক্ষা করতে বললাম, কিন্তু ও আমাকে কম করে 10-12 বার কল করেছে। আর এমনকি ও রেহানাকে গিয়েও 2 বার শাসিয়ে আসে। তখন আমি আর রেহানা দুজনে মিলে ওকে মেরে ফেলার প্ল্যান করি। পরের দিন ভোরবেলায় আমি এখানে চলে আসি। শুভঙ্কর ভোর 4:30 নাগাদ বার হয়ে যাওয়ার পর আমি আর রেহানা ওর ঘরে যাই। তখনও ঘুমোচ্ছিল। প্রথমে আমরা বালিশ দিয়ে ওর মুখটা মিনিট 5 মতো চেপে ধরি। তখনই ও মারা গেছিল, কিন্তু যাতে সন্দেহ না হয় তাই জন্য ওর গলায় দড়ি দিয়ে পাখার সাথে ঝুলিয়ে দিই। তারপর আমি আর রেহানা আমার রুমে চলে যাই। ঠিক সকাল 6টার পর আমি রেহানাকে বলি ও যেন সবাইকে খবরটা দিয়ে আসে। তারপর গত পরশু যখন শুনলাম যে পোস্টমর্টেম রিপোর্টে সুইসাইড ধরা পড়েছে, তখন এই দিকটা থেকে নিশ্চিন্ত হলাম আর ভাবলাম এইটাই সঠিক সময় ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়ার। এই ফ্ল্যাটটাও কালকে একজনকে বিক্রি করে দিলাম জানেন, আর ওই টাকার বাইবেলটা নিয়ে আজকে বার হতে যাব, আর ঠিক আপনারা চলে আসলেন। এই কটা দিনে এত কিছু হয়ে গেল, তুমি আমার বৌমা নাতি দুজনকে আমার থেকে লুকিয়ে রাখলে। তুমি নিজে বনমালীকে খুন করলে, তার সাথে বৌমাকেও জড়িয়ে নিলে। এইবার বলো, তোমাদের অত ছোট বাচ্চাটা এখন কোথায় যাবে? ও কি দোষ করেছে? আর আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি, তুমি একজনকে মেরে ফেললে টাকার জন্য, তুমি বাইবেলটা চুরি করলে। আমাকে বলতে পারতে, আমি চেষ্টা করতাম তোমার টাকাগুলো শোধ করার। আদিদা এবার আরও কিছু বলা শুরু করলো। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার বলার আছে। সত্যি কথা বলতে প্রথম সন্দেহ আমার শুভঙ্কর বাবুকেই হয়, তাই ওনার বাড়িতে যাই। ওখানে গিয়ে জানতে পারি ওনার ভাই বি অপটোমেট্রিস্ট নিয়ে পড়াশোনা করছে। এর কিছুদিন পর ওনার ভাইকে একটা ক্লিনিক খুলে দেওয়া হবে। তখনই সন্দেহটা আরও জোরালো হয়। তাছাড়া যখন বনমালীর ঘর খোঁজা শুরু করি, তখন শুভঙ্করের ম্যাট্রেসের তলা থেকে ব্যাংকের বইয়ের স্টেটমেন্টগুলো দেখেও সন্দেহ বেড়ে গিয়েছিল। কিন্তু যখন শুভঙ্করের বাবার ডেথ সার্টিফিকেটটা পেলাম আর ওতে অবিনাশবাবুর সই দেখলাম, তখন ওই ব্যাপারে জিজ্ঞেস করার জন্য চলে গেলাম অবিনাশবাবুর কাছে। ওনার থেকে যা কিছু শুনলাম তারপর থেকে শুভঙ্করের প্রতি আমার আর সন্দেহ সেরকম একটা থাকলো না, কিন্তু কিছু ব্যাপার খোলসা হলো। এইবার আসে শুভঙ্কর বাবুর কাছে। স্যার যে আপনাকে এত প্রায়োরিটি দেন সেই ব্যাপারটায়। আজ থেকে 11 বছর আগে আপনার বাবা মারা যান। কিভাবে মারা যান সেটা কি একটু বলবেন? হ্যাঁ, সে কথা ঠিক, উনি অ্যাক্সিডেন্টে মারা যান, কিন্তু ওনার মৃত্যুর পিছনে দায়ী কে ছিল? কথাটা আদিদা জিজ্ঞেস করতেই কেমন যেন চুপ হয়ে গেল শুভঙ্কর বাবু। তখন আদিদা ধীরে ধীরে এগিয়ে গেল জয়ব্রত স্যারের দিকে আর গিয়ে বলল, স্যার, আপনিও কি ব্যাপারটা জানেন না? স্যারও মাথা নিচু করে চুপ করে থাকলেন। আদিদা তাই দেখে নিজেই বলল, আপনারা যখন কেউ কিছুই জানেন না তখন আমিই বলছি আসল ব্যাপারটা। বিশ্বনাথবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই, কিন্তু সেটার জন্য দায়ী আপনি ছিলেন স্যার। আর সেদিন আপনার ভুলের মাসুল দিতে হয়েছিল বিশ্বনাথবাবুকে। সম্পূর্ণ দোষটাই আমার ছিল। সেদিনকে বহরমপুর থেকে ফিরছিলাম, আমি প্রচণ্ড বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, মাথাটাও কেমন একটা ঘুরছিল।
আমাকে বিশ্বনাথ মানা করেছিল ড্রাইভিং না করতে। আমি শুনিনি। আমি ওকে চাপ নিতে মানা করেছিলাম। গাড়ি খুব জোরেই চালাচ্ছিলাম, কিন্তু বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারলাম না। সামনে থেকে একটা বড় পাঞ্জাব লরি চলে আসলো। আমি যে তখন ব্রেক কষবো তার আর সময় ছিল না। বিশ্বনাথ তা দেখে গাড়ির দরজা খুলে আমাকে ঠেলে ফেলে দিল বাইরে। তারপর কি হয়েছিল সত্যি আমার মনে নেই। তারপর কি হয়েছিল আমি বলছি। আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বিশ্বনাথবাবু গাড়ির স্টিয়ারিংটা ধরে গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে যাবেন, ঠিক সেই সময় সামনে থেকে আসা লরিটা জোরে ধাক্কা মারল গাড়িটাকে। গাড়িটা ছিটকে পড়ল ডান দিকের জঙ্গলে, আর আপনি পড়েছিলেন রাস্তার ধারে একটা গাছের পাশে। ঠিক সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন অবিনাশবাবু। আপনাকে পড়ে থাকতে দেখে ওনার গাড়ি থামিয়ে আপনার কাছে এগিয়ে আসেন। আপনাকে জল টল দিয়ে জাগিয়ে তোলার পর আপনি বিশ্বনাথবাবুর খোঁজ করতে বলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। রাস্তার ধারের জঙ্গলটায় গাড়িটা দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়েছিল, আর বিশ্বনাথবাবুর সমস্ত শরীর থেঁতলে গিয়েছিল। তারপর অবিনাশবাবু ওনার ডেথ সার্টিফিকেটটা বানিয়ে দেন। আপনি কিন্তু শুভঙ্কর বাবুকে সব সত্যি কথাই বলেছিলেন, আর ওর বাবার চাকরিটাও ওকে করতে দিয়েছিলেন। যখন যা টাকার দরকার হতো সবটাই আপনি পূরণ করতেন। এই কিছুদিন আগেও আপনি একটা 40,000 টাকার চেক দিয়েছিলেন, আর শুভঙ্কর বাবুও কিন্তু এটার কোনো রকম অপব্যবহার করেননি। উনি সৎ পথেই সমস্ত কাজ করে গেছেন। এইসব ব্যাপার আমাকে অবিনাশবাবু বলেন। শুধু একটাই কথা আপনাকে বলবো স্যার, সেদিন যদি আপনি একবারের জন্য হলেও বিশ্বনাথ বাবুর কথা শুনতেন, তাহলে হয়তো আজ উনিও বেঁচে থাকতেন। বিমলবাবু অনুব্রতবাবু আর চপলাদি মানে রেহানাদিকে বলল, চলুন আমার সাথে, আর বাইবেলটা বের করুন, ওইটা স্যারের হাতে হ্যান্ড ওভার করুন। অনুব্রতবাবু একটা বড় হার্ড ট্রলি থেকে বাইবেলটা তার 2 হাত দিয়ে বার করে স্যারের হাতে দিলেন আর বললেন, বাবা, বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। স্যার বাইবেলটা হাতে নিয়ে বললেন, বিমলবাবু, আপনাকে একটা অনুরোধ করার ছিল। আপনি দয়া করে আমার বৌমাকে কোনো শাস্তি দেবেন না। ওর ছোট বাচ্চাটার কি হবে? আপনি অনুব্রতকে ধরে নিয়ে যান, ওকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু কিন্তু রেহানাকে ছেড়ে দিন। বিমলবাবু মাথা নেড়ে ওনার সম্মতি জানালেন আর অনুব্রতবাবুকে নিয়ে ওখান থেকে প্রস্থান করলেন। স্যার রেহানাদিকে ডেকে বললেন, বৌমা, তুমি একবার আমাকে বলতে পারতে। তোমরা কিন্তু ব্যাপারটা লুকিয়ে একটুও ঠিক কাজ করনি। আমার দাদু ভাইকেও তোমরা আমার থেকে দূরে রাখলে এতদিন। যাই হোক, চলো দাদু ভাইকে নিয়ে আমরা আয়েশবাগে ফিরে যাব। বলে আদিদার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো? তুমি শুধু বাইবেলটা উদ্ধার করলে না, তুমি আমার দাদু ভাইকেও আমার কাছে ফিরিয়ে দিলে। তা না হলে এই ব্যাপারটা হয়তো সারা জীবনই অজানা থেকে যেত। এবার বলো, তোমার মজুরি কি নেবে তুমি? আদিদা হালকা হেসে স্যারকে বলল, এরকম ভাবে কেন বলছেন স্যার? আজকে যে এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি, তার জন্য আপনার অবদানও কম কিছু নয়। আমি আপনার থেকে কোনোভাবেই কোনো মজুরি নিতে পারবো না। আমার কাজ সমাপ্ত, আমি এখন আসি। বলে আদিদা উঠতে যাবে, এমন সময় স্যার আদিদার হাতটা ধরে বললেন, বসো, তোমাকে আমার কিছু দেওয়ার আছে। হ্যাঁ, আমি তোমাকে কোনো টাকা দিয়ে তোমাকে ছোট করব না, কিন্তু যে জিনিসটা দেব সেটা তোমার সঠিক প্রাপ্য হবে। বলে স্যার তার প্রাচীন বাইবেলটা আদিদার হাতে তুলে দিয়ে বললেন, এই নাও, আজকে থেকে
এই বাইবেলের মালিক তুমি। এবার তুমি এইটা তোমার কাছে রাখবে না কোনো মিউজিয়ামে দিয়ে দেবে, সেটা তোমার ব্যাপার। আদিদা বাইবেলটা 2 হাতে ধরে স্যারকে একটা প্রণাম করে ধন্যবাদ জানালো। আমি আর অপেক্ষা করতে পারলাম না, আদিদাকে বললাম, একবার আমার হাতে দাও না, দেখি বাইবেলটা। বলে আদিদার হাত থেকে 6.5 কেজি ওজনের বাইবেলটা নিজের 2 হাতে নিলাম। সত্যি স্যার বাইবেলটার সম্বন্ধে যা যা বলেছিলেন হুবহু মিলে যাচ্ছে। একটা চামড়ার মলাট দেওয়া, তার উপরে একটা মেটালের যিশুর মূর্তি, যেটা সত্যিই অসাধারণ দেখতে। আমি বাইবেলটার মলাটটা উল্টিয়ে প্রথম পাতার প্রথম লাইনটা পড়লাম, যেটায় লেখা ছিল, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দি আর্থ। শুনছিলেন সৌরভ দাসের লেখা প্রাচীন বাইবেল। গল্প পাঠ ও অনুর চরিত্রে দিব্যাঙ্গনা, আদিত্যর ভূমিকায় পিনাকি, জয়ব্রত স্যার স্মৃতিময়, অনুব্রত শুভ্র, অবিনাশবাবুর চরিত্রে সুমিত, শুভঙ্কর অনির্বাণ, দীপঙ্করের ভূমিকায় পার্থপ্রতিম, চপলা রনিতা, পচা ও বিমলবাবুর চরিত্রে নিবেদন, শুভঙ্করের মায়ের ভূমিকায় সোমা, বনমালী, অজ্ঞাত ফোন কল ও গল্পের সূত্রধার আমি প্রতীক। কভার ডিজাইনে মোনালিসা, সম্পাদনায় নিবেদন, আবহ স্পেশাল এফেক্টস ও সমগ্র পরিচালনায় আমি প্রতীক। গল্পের কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগ করার জন্য মেল করতে পারেন আমাদের অফিসিয়াল ইমেল আইডি official.13hourtales@gmail.com। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন দেশে বিদেশে আপনাদের কাছের মানুষদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন 13th Hour Tales। নমস্কার।